এক মাস অতিবাহিত হয়ে গেছে। সময় তার নিজস্ব গতিপথেই ছুটে চলেছে। যেমনটি সে চলে যুগে যুগে। ভেনাসের রক্তিম আকাশ, এল্ডোরাজ্যের বেগুনি পাহাড় আর এসফোটিক নদী, সব কিছুই নিখুঁত ছন্দে চলছে, যেন কোনো অলিখিত নিয়মে আবদ্ধ এক পরিপূর্ণ গীতিকবিতা। তবে সেই কবিতার ভেতর হঠাৎই যেন কোথাও একটা চিহ্নহীন জ্যোতিচিহ্ন পড়ে গেছে। আর সেই জ্যোতির নাম ফিওনা। গত 2 দিন ধরে ফিওনার আচরণ যেন একটু একটু করে সরে গেছে চেনা ছকে বাঁধা জীবন থেকে। তার আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। তার ক্ষুধা বেড়েছে অস্বাভাবিক রকমে। সকাল দুপুর রাত যেন সব সময় সে খেতে চাইছে। এমনকি এক বসায় 3 জনের খাবার সাবার করে দিচ্ছে। আর তা দেখে রান্নাঘরের ড্রাগন সহকারীরাও থমকে যায়। রাজপ্রাসাদের কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে ফিসফিস করতে শুরু করে। এই মেয়েটি তো কিছুদিন আগেও 1 কাপ চা আর সামান্য ফলেই সারাদিন পার করে দিত। এখন এতটা ক্ষুধা কিসের? জ্যাসপারের চোখেও পড়ে যায় বিষয়টি। সন্ধ্যাবেলা কক্ষের বারান্দায় দাঁড়িয়ে ফিওনাকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো হার্মিংবার্ড? এত খিদে পাচ্ছে কেন হঠাৎ করে? ফিওনা কিছু বলার চেষ্টা করে, আবার থেমে যায়। তার চোখে মুখে এক ধরনের অব্যক্ত সংশয় ধরা পড়ল। কিন্তু জ্যাসপার তখন এল্ডো ল্যাবের নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই অতটা গুরুত্ব না দিয়ে মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা, তোমার যা খেতে ইচ্ছে করে, যতটা খেতে ইচ্ছে করে তুমি খাবে। আমি এখন ল্যাবে যাই, ইম্পর্ট্যান্ট কাজ আছে। এটা বলেই ফিওনাকে আলতো করে নরম একটা চুমু দিয়ে জ্যাসপার নিজের গবেষণাগারে চলে যায়। তবে ফ্লোরাস রাজ্যে বসে সব কিছুরই খবর পেয়ে গেলেন ফিওনার মা লিয়ারা। তার মনটাও 2 দিন ধরে অস্থির অনুভূত হয়, যেন অদ্ভুত এক মামের টেলিপ্যাথি কানে কানে কিছু বলে গিয়েছিল তাকে। তাই আর দেরি না করে তিনি সিলভাকে সঙ্গে নিয়ে এল্ডো রাজ্যে ছুটে আসেন। চোখের সামনে ফিওনাকে দেখে মুহূর্তেই বুঝে ফেলেন এই মেয়েটার শরীরে কিছু একটা পরিবর্তন ঘটছে। শুধু ক্ষুধা নয়, ওর চোখে জমে আছে অভ্যন্তরীণ এক উত্তাপ, ঠোঁটের ক্লান্তি রেখা আর আচরণে অজানা টানাপোড়েন। আমার মেয়েটাকে এমন কেন লাগছে সিলভা? কাপা গলায় ফিসফিস করেন লিয়ারা। লিয়ারাকে সামনে দেখেই ফিওনা যেন এক অদ্ভুত আশ্বাস ফিরে পেল। বহুদিনের চেনা সেই বুক, যেটা সব সময় সব দুঃখ গিলে নিত, সেই বুক আবারও ফিওনার আশ্রয় হয়ে উঠল। কোনো কথা না বলে সে চুপচাপ মায়ের কোলে গুটিয়ে গেল। চোখ বন্ধ করে কেবল নিঃশ্বাসে মায়ের চেনা গন্ধটুকু টেনে নিচ্ছিল, যেন এই গন্ধই তার একমাত্র মুক্তি। লিয়ারার চোখে মুখে শঙ্কা, মেয়েটার শরীরে অস্থিরতা স্পষ্ট। বুকের ভেতর মায়ের টান বলছে এ কেবল ক্লান্তি নয়, কিছু একটা গভীর অসাম্য চলছে ওর শরীরে। আর এক মুহূর্ত দেরি না করে লিয়ারা সরাসরি রাজা ড্রাকোনিসের কাছে যান। তার কণ্ঠে অনুরোধ নয়, বরং ছিল আদেশের স্পষ্টতা। আমি ডক্টর আগ্নিশকে এক্ষুনি চাই, এখনই। দয়া করে তাকে আনান, আমার মেয়ের শরীর ভালো নেই। রাজা ড্রাকোনিস বিষয়টার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই সম্মতি দেন। আগ্নিশকে অবহিত করা হয় এল্ডো ক্যাসেলের গোপন চ্যানেলের মাধ্যমে। এই সেই ডক্টর আগ্নিশ, তিনি সেই প্রাচীন ড্রাগন চিকিৎসক, যিনি একদিন পুষ্পরাজ পাহাড়ের মাউন্টেন গ্লাস হাউসে এসে ফিওনার শারীরিক বিপর্যয় সামলে দিয়েছিলেন। তার হাতে ছিল প্রজন্মের জ্ঞান, চোখে ছিল ভবিষ্যতের হিসাব। ডক্টর আগ্নিশের উপস্থিতি মানেই কিছু গুরুতর ঘটেছে। এই বার্তা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এল্ডো প্রাসাদের নিঃশব্দ বাতাসে। এদিকে ফিওনা তখনও মার বুকে গুটিসুটি মেরে বসে আছে। তার দেহে অদ্ভুত এক উত্তাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হচ্ছে তার শরীরে এক নতুন প্রাণের আবির্ভাব হতে চলেছে, যার ভার ও উত্তেজনা সে নিজেও এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। ডক্টর আগ্নিশ এলেন। তার উপস্থিতি মানেই যেন পুরো এল্ডো রাজ্যে এক নতুন শ্বাস প্রশ্বাসের শুরু। ধবধবে সাদা গায়ের রং তার, চোখজোড়ার দীপ্তি আগুনের মতো। অর্ধবয়স্ক একজন সুদর্শন ড্রাগন ডক্টর, আর তার হাতে চিকিৎসার মুদ্রিত চেম্বার স্কোপ। কথা না বাড়িয়ে এক মুহূর্ত দেরি না করে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। কক্ষে তখন নিঃশব্দতা। ফিওনা চুপ করে বসে আছে।
কিছুটা শঙ্কিত, কিছুটা অবাক। লিয়ারা দাঁড়িয়ে আছেন এক কোণে, আর সাথে সিলভাও। লিয়ারার চোখে মমতা আর অজানা আতঙ্ক ছড়িয়ে আছে। ডক্টর আগ্নিশ তার হাতঘড়ির স্ক্রিনে দ্রুত কিছু কোড টাইপ করলেন। মুহূর্তেই ঘরের এক কোণ থেকে ভেসে উঠল একটা স্বচ্ছ ভাসমান হোলোগ্রাফিক স্ক্যানার। সেটি ধীরে ধীরে ঘূর্ণায়মান অবস্থায় ফিওনার চারপাশে আসতে লাগলো। ফিওনাকে বলা হলো একটা নির্দিষ্ট গোলাকার সিলভার প্যাডে দাঁড়াতে। সেটির নিচ থেকে সূক্ষ্ম এক ধরনের আলোক রশ্মি বের হলো। না তা উত্তাপ দেয়, না ব্যথা, কেবল শরীরের গভীর থেকে তথ্য আহরণ করে। ড্রাগনের আধা ম্যাজিক্যাল ও আধা সায়েন্টিফিক প্রযুক্তিতে তৈরি এই স্ক্যানার শুধু শরীর নয়, রক্ত, স্নায়ু ও ডিএনএর ভেতরের স্তর পর্যবেক্ষণ করতে সক্ষম। হালকা গ্লো করা হোলোগ্রাফিক স্ক্রিনে একের পর এক ফিওনার শারীরিক স্তর ফুটে উঠছিল। ডক্টর আগ্নিশ চোখ নামালেন তার স্পর্শ সংবেদী হাই ডেটা ট্যাবলেটে। একাধিক কিউব ফর্মুলা, ম্যাট্রিক্স কোড ও নানান রঙের গ্রাফ ঘোরাঘুরি করছে সেখানে। তিনি কপালে ভাঁজ ফেললেন। লিয়ারা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, ডক্টর, কি দেখছেন? ডক্টর আগ্নিশ গম্ভীর গলায় বললেন, একটু সময় দিন। ড্রাগনের জিনোম যখন কোনো মানবদেহে থাকে, সেটা বিশ্লেষণ করতে আমাদের সাবধান হতে হয়। কিছুক্ষণ পর এক হালকা শব্দের সাথে স্ক্যানার থেমে গেল। তখনই একটা ছোট নীল সবুজ আলোক বিন্দু ফিওনার পেটের উপর দিকে স্থির হয়ে জ্বলে উঠল। সেটাই ছিল একটা জীবন, একটা নতুন প্রাণের অস্তিত্ব। ডক্টরের চোখে একরাশ গভীরতা, ঠোঁটে মৃদু বিস্ময়। অবিশ্বাস্য। তিনি ফিসফিস করে বললেন। লিয়ারা এগিয়ে এলেন, গলা শুকনো। কি হলো? কি ডক্টর আগ্নিশ? আমার মেয়ে ঠিক আছে তো? আগ্নিশ উঠে দাঁড়ালেন, কণ্ঠে স্থিরতা রেখে বললেন, ফিওনা প্রেগনেন্ট। ওর পেটে ড্রাগন সন্তান বেড়ে উঠছে। কক্ষের ভেতর যেন হঠাৎই হিমেল বাতাস বয়ে গেল। ফিওনা চোখ মেলে তাকিয়ে রইল ডক্টরের মুখে, একদম নিঃশব্দভাবে, যেন শব্দ হারিয়ে ফেলেছে সে। কি বলছেন আপনি ডক্টর? এটা কি সত্যি? তার কণ্ঠ কেঁপে উঠল। ডক্টর আগ্নিশ মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, ড্রাগনদের গর্ভধারণ খুব দ্রুত হয়। সাধারণত ড্রাগন সন্তান 1 মাসের মধ্যেই পেটে স্পষ্টভাবে বোঝা যায়। আর তোমার শরীরে সেটাই ঘটেছে। যদিও তুমি অর্ধেক মানবী, তবুও ড্রাগনের রক্ত তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে। এটাই সম্ভব করেছে এই দ্রুত বিকাশ। লিয়ারা অবাক হয়ে ফিওনার দিকে তাকিয়ে রইলেন, তবে স্তব্ধ হয়ে গেলেন ঠিক তখনই, যখন ডক্টর আগ্নিশ শান্ত গলায় বললেন, এই সন্তান সাধারণ ড্রাগন সন্তান নয়। এই সন্তান প্রিন্সের। ওর মধ্যে অস্বাভাবিক শক্তি আছে। তার উপস্থিতি ইতিমধ্যেই ফিওনার শক্তি শুষে নিচ্ছে, যার ফলে ফিওনা এত খাবার খাচ্ছে। ফিওনার চোখে বিস্ময় ছলছল করে উঠল। সে ভাবতেই পারেনি তার ভেতরে কোনো প্রাণ জন্ম নিতে পারে এত তাড়াতাড়ি। এই সত্য গ্রহণ করা যেন তার জন্য পাহাড় ভেঙে পড়ার মতো। সবার আগেই সিলভা নড়ে উঠল। তার চোখে বিস্ময় আর আনন্দ চিকচিক করছে। সে আর নিজেকে সামলাতে পারল না। তীব্র আবেগে ফিওনার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। ফিওনা, সিলভার কণ্ঠ কাঁপছে, তুমি মা হতে যাচ্ছ। আমাদের রাজকুমারীর মধ্যে আরেকটা প্রাণ। ফিওনার চোখে জল, কিন্তু ঠোঁটে প্রশান্তির হাসি। সে সিলভার কাঁধে মাথা রাখে। লিয়ারার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট দুটো কেঁপে উঠছিল অজানা এক আতঙ্কে। তিনি এগিয়ে এলেন ডক্টর আগ্নিশের দিকে, কণ্ঠস্বর কাঁপা কিন্তু দৃঢ়। ডক্টর, আমার মেয়ের কোনো অসুবিধা হবে না তো? ওর তো মাত্র 19 বছর বয়স, আর এটা কোনো সাধারণ মানব সন্তান নয়। এ তো ড্রাগনের সন্তান। ডক্টর আগ্নিশ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখে দয়া কিন্তু অভিজ্ঞতার কঠিন ছাপও ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বলে উঠলেন, মিস লিয়ারা, সেটা এখনই বলা সম্ভব না। ফিওনার দেহে অর্ধেক মানব আর অর্ধেক ড্রাগনের রক্ত বইছে। এই ভ্রূণ কিভাবে তার শরীরের সঙ্গে মিশে থাকবে সেটি আমরা এখন বুঝতে পারছি না।
সব কিছু নির্ভর করছে আগামী 2 মাসের উপর। তখনই বোঝা যাবে এই গর্ভধারণ কতটা ঝুঁকিপূর্ণ আর কতটা নিরাপদ। ঘরের ভেতর হঠাৎই ভারী নীরবতা নেমে এলো। ফিওনা এক কোণে চুপ করে বসেছিল, হাত দুটো নিজের পেটের উপর রাখল। তার চোখে জল, কিন্তু সে কাঁদছে না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। তার চোখে যেন একটাই প্রশ্ন, আমি কি সত্যি মা হতে চলেছি? ডক্টর আগ্নিশ ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর লিয়ারা কাপা হাতে ফিওনার পাশে এসে বসেন। তার চোখে উদ্বেগ, ঠোঁটে কেবল একটাই কথা, ফিওনা, তুমি এখন কেমন অনুভব করছো মা? কিন্তু লিয়ারার প্রত্যাশা ভেঙে দিয়ে ফিওনা মুখ তুলে তাকালো। চোখজোড়া চকচক করছিল অনির্বচনীয় আনন্দে। পরক্ষণেই সে মায়ের বুকের দিকে ঝুঁকে পড়ল, কণ্ঠে উত্তাল আবেগ, মা, আমি খুশিতে আত্মহারা। তুমি জানো, এটা প্রিন্সের সবচেয়ে দামি জিনিস। ওর এক টুকরো অস্তিত্ব আমার ভেতরে, আমার ভালোবাসার প্রিন্সের রক্ত, তার শক্তি, তার জীবন আমার মধ্যে বেড়ে উঠছে। আমি কতটা ভাগ্যবতী। লিয়ারা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। ফিওনার চোখে কোনো ভয় নেই, কেবল ভালোবাসা, যেন মৃত্যুর আশঙ্কাও হার মানে সেই গভীর মুগ্ধতার কাছে। ফিওনা আবার বলল, মা, এটা শুধু একটা সন্তান না, এটা আমার আর জ্যাসপারের ভালোবাসার চিহ্ন। আমি ওকে আগলে রাখবো নিজের জীবন দিয়ে হলেও। লিয়ারা ফিওনার মুখের দিকে তাকিয়েছিল নিঃশব্দে। মেয়েটির চোখে যে আলো, তা কোনো ব্যথা নয়, সেই চোখে ছিল এক নতুন জীবনের উন্মেষ, এক নিঃশর্ত ভালোবাসার দীপ্তি। ফিওনার কথাগুলো শুনে লিয়ারা যেন হঠাৎ করেই বাস্তবতা বুঝলেন। তিনি ঠোঁটে এক নরম হাসি এনে বললেন, তুমি মা হচ্ছ আর আমি হতে চলেছি একজন নানিমা। শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার হৃদয় কেঁপে উঠল। সেও তখন খুশিতে ফিওনাকে বুকে টেনে নিলেন। একজন মায়ের কাছে নিজের মেয়ের মা হয়ে ওঠার এই সংবাদ জীবনের এক পরিপূর্ণ চক্র যেন। এদিকে সেই মুহূর্তে এল্ডো রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে সংবাদটি। প্রাসাদ থেকে দূর দূরান্ত, পাহাড়ি উপত্যকা থেকে রাজসভা, সবাই একটাই কথা বলছে, প্রিন্স জ্যাসপার বাবা হতে চলেছেন। ড্রাকোনিস রাজা, যিনি বহু যুদ্ধে রক্ত ঝরিয়েছেন, যিনি কূটনীতিতে চির উজ্জ্বল, তিনি আজ যেন এক শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে পড়লেন। সিংহাসনের পেছনে দাঁড়িয়ে থেকে সে বললেন, আমার জ্যাসপার, আমার উত্তরসূরি এখন শুধু এল্ডো রাজ্যের ভবিষ্যৎ নয়, এক প্রাণের জন্মদাতা হতে যাচ্ছে। তার গর্জনে ভেসে উঠল কেবল আনন্দের রেশ। সেদিন বোধহয় এল্ডোর আকাশেও তারা আরও উজ্জ্বলভাবে ঝলমল করছিল। সেই রাতটা ছিল নিস্তব্ধ। এল্ডো রাজ্যের আকাশে যেন কৃত্রিম চাঁদও আজ একটু বেশি উজ্জ্বল। প্রাসাদের এক অংশে তখন নিভৃতে রয়ে গেছে জোনাকির আলো, আর তারই মধ্যে ফিরে এসেছে জ্যাসপার। ল্যাবের দরজা বন্ধ করে ক্লান্ত ধুলোমলিন মুখে সে পা রাখল প্রাসাদের অভ্যন্তরে। একজন দাসী নিচু গলায় জানালেন, ডক্টর আগ্নিশ এসেছিলেন, প্রিন্সেস ফিওনার শরীর দেখে গেছেন। শুধু এইটুকুই কানে এসেছিল জ্যাসপারের, বাকিটা কেউ বলেনি। কিন্তু শুধু এই খবরে যেন তার হৃদয়ে ঝড় বয়ে যায়। ছুটে গেল সে নিজের ঘরের দিকে। ফিওনা তখন শুয়েছিল নিঃশব্দে, চোখে এক আশ্চর্য প্রশান্তি। দরজা খুলতেই জ্যাসপার ছুটে যায় তার দিকে, হাঁটু গেড়ে বসে ফিওনার সামনে। তারপর ফিওনার গালের দুই পাশে হাত রেখে শঙ্কিত কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, ফিওনা, তুমি ঠিক আছো তো? প্লিজ বলো, তুমি ঠিক আছো? ফিওনা চোখ মেলে তাকালো জ্যাসপারের দুশ্চিন্তায় মোড়া মুখের দিকে, হাসি ফুটিয়ে বলল, রিল্যাক্স প্রিন্স, আমি ঠিক আছি। কিন্তু জ্যাসপার তখনও থামেনি। পাগলের মতো বারবার বলছে, না না, তোমাকে ভালো দেখাচ্ছে না ফিওনা, তোমার শরীর একেবারেই দুর্বল লাগছে। আমি খুব বড় ভুল করেছি, আমাকে তোমার কাছে থাকা উচিত ছিল। আই অ্যাম সরি, প্লিজ। আমি তার চোখে জল টলমল করছে, সে যেন নিজেকেই ক্ষমা করতে পারছে না। জ্যাসপারের দুশ্চিন্তার স্রোত যেন থামছেই না, তার কণ্ঠ কাঁপছে, চোখে আতঙ্ক।
প্রিয়তমার একটু অস্বস্তিও যেন তার সমস্ত স্নায়ুকে জাগিয়ে তুলছে। ফিওনা, প্লিজ বলো, কোথায় অসুবিধা হচ্ছে? মাথা ঘুরছে? বুকে ব্যথা? শ্বাস নিচ্ছ ঠিক মতো? তার প্রশ্নগুলো একটার পর একটা ছুটে আসছে, যেন উত্তরের অপেক্ষা না করেই প্রশ্ন দিয়েই ভালোবাসা ঢেলে দিচ্ছে সে। ফিওনা ধীরে ধীরে উঠে বসে, জ্যাসপারের কাঁধে হাত রেখে একবার হালকা ঝাঁকায় তাকে। প্রিন্স, রিল্যাক্স, একটু শান্ত হও, আমি ঠিক আছি। কিন্তু না, জ্যাসপার যেন থামতেই পারছে না। না, তুমি ঠিক নেই, আমি বুঝতে পারছি। দেখো ফিওনা, আমাকে বলো প্লিজ, আমি ভয় পাচ্ছি, আমার চিন্তা হচ্ছে। অনেকক্ষণ চুপ করে থাকে ফিওনা, তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে নিঃশব্দে বলে ওঠে, প্রিন্স, তুমি বাবা হতে যাচ্ছ। মুহূর্তটি যেন থেমে যায়, সময় নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকে। জ্যাসপারের কানে কথা গিয়েও যেন পৌঁছায় না। সে থমকে গিয়ে বলে, কি বললে? ফিওনার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। এক হাত রাখে নিজের পেটের উপর, আরেক হাত জ্যাসপারের হাতটা ধরে নিজের পেটের উপর রাখে। তোমার আর আমার একটা নতুন জীবন আসছে প্রিন্স, আমাদের সন্তান। তুমি বাবা হবে আর আমি হব মা। জ্যাসপার একেবারে চুপ, চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন হঠাৎ কেউ সমস্ত অনুভব ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তার ভেতর থেকে। ফিওনার বলা শেষ হতেই ঘর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। তাকে না ছুঁয়ে না জিজ্ঞেস করে জ্যাসপার তাকিয়ে থাকে শুধু। ফিওনার চোখে, তার পেটের দিকে, আবার নিজের হাতের দিকে। সময় যেন থমকে গেছে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, তারপর আর গোনা যায় না। সে একেবারে রোবটের মতো নিথর হয়ে আছে, চোখ পিটপিট করা পর্যন্ত ভুলে গেছে। ফিওনা তখন অস্থির হয়ে যায়। প্রিন্স, তুমি ঠিক আছো? জ্যাসপারের কোনো সাড়া নেই। তারপর ধীরে ধীরে, অতি ধীরে জ্যাসপারের চোখ জোড়ায় ঝিলিক দিয়ে ওঠে এক চিলতে জল। সে ফিসফিস করে বলে, আমি আমি বাবা হব। তার ঠোঁট কাঁপে। শব্দটা যেন নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে তার কণ্ঠে। আমার ভেতরে যতটা কঠিনতা ছিল তুমি সব ভেঙে ফেললে ফিওনা। এ যেন কোনো সাধারণ খবর না। আমার হৃদয়টা এটা ধারণ করতে পারছে না। জ্যাসপার যেন হঠাৎই নিজের জগতে ফিরে এলো। চোখের কোণে আবেগের ছায়া, কিন্তু মুখে একরাশ বিস্ময় আর শিশুর মতো উচ্ছ্বাস। সে হঠাৎই উঠে দাঁড়ালো, যেন কিছু খুঁজছে। ফিওনা বিস্মিত। তুমি কোথায় যাচ্ছ প্রিন্স? জ্যাসপার হেসে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। তারপর দ্রুত চলে গেল পাশের একটা কক্ষে। মাত্র 1 মিনিট পর সে ফিরে এলো হাতে ছোট্ট একটা ডিভাইস নিয়ে। সিলভার কালারের ডিভাইস, পাথরের মতো চকচকে। ফিওনার সামনে এসে দাঁড়িয়ে বলল, এটা একটা ভয়েস রেকর্ডিং ডিভাইস। আমি আমি চিরকাল তোমার বলা সেই কথাগুলো শুনতে চাই, বারবার শুনতে চাই, যতবার ইচ্ছে হবে। আমি যেন ভুলে না যাই কখনো কি বলেছিলে তুমি আজ রাতে। তার চোখে শিশুর মতো অনুরোধ। ফিওনা, আবার বলো প্লিজ, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে বলেছিলে তেমন করে বলো। ফিওনা প্রথমে একটু লজ্জা পেলেও জ্যাসপারের সেই উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে নিজের হাত তার বুকে রাখল। গভীর আবেগ ভরা গলায় বলল, আমাদের বেবি আসবে প্রিন্স। তুমি বাবা হতে যাচ্ছ আর আমি হব তোমার সন্তানের মা। তোমার ভালোবাসার একমাত্র চিহ্ন এখন আমার মধ্যে বেড়ে উঠছে। ডিভাইসটা টুং করে একটা শব্দ করে, রেকর্ডিং সেভ হয়ে যায়। জ্যাসপার ডিভাইসটা বুকের কাছে ধরে রাখে, চোখ বুজে ফিসফিস করে বলে, এই শব্দ, এই বাক্য আমি আগলে রাখব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর এটা আমি যখন ইচ্ছে হবে তখনই শুনব। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে ফিওনার মুখের দিকে তাকিয়ে রইল। চোখে প্রশান্তির ঝিলিক, ঠোঁটে মৃদু হাসি। হঠাৎ গভীর কণ্ঠে বলল, আজকের এই আনন্দের দিনে, এই ঐশ্বরিক মুহূর্তে তুমি আমার কাছে কি চাও ফিওনা? ফিওনা হালকা হেসে বলল, আমি কিছু চাই না প্রিন্স। আমার জীবনের সবচেয়ে দামি উপহার আমি আগেই পেয়ে গেছি, সেটা হচ্ছ তুমি। জ্যাসপারের চোখ চিকচিক করে উঠল।
সে ফিওনার হাত ধরে বলল, এই মহাবিশ্বের সবচেয়ে দামি গিফট তুমি আমাকে দিতে যাচ্ছ ফিওনা। আমি তোমাকে যাই উপহার দেই না কেন, তা কখনোই এর সমান হবে না। আমাদের ঘরে আরেকটা ছোট পাখি আসবে। তারপর সে আস্তে আস্তে ফিওনার পেটে হাত রাখল, যেন অনুভব করতে চাইল ভবিষ্যতে সেই ছোট প্রাণের উপস্থিতি। কিছুক্ষণ স্তব্ধ থেকে আবার স্বপ্নে ডুবে বলল, এই যে, এই জায়গায় ও একদিন হাঁটবে, তাই না ফিওনা? এখানেই দৌড়াবে, পড়ে যাবে, আবার উঠবে। আমি ওকে কোলে তুলে নেব ঠিক এইখানে। ফিওনা হেসে মাথা হেলিয়ে দিল জ্যাসপারের কাঁধে। জ্যাসপার ফিওনার হাত ধরে বিছানায় বসে পড়ল। দুজনের চোখে স্বপ্নের আলো, মনে যেন এক নতুন ভোরের আভাস। ফিওনা হঠাৎ একটু চুপ থেকে চোখ ছোট করে বলল, আচ্ছা প্রিন্স, একটা প্রশ্ন করি। জ্যাসপার একটু অবাক হয়ে বলল, একটা না হাজারটা করো হার্মিংবার্ড। ফিওনা কৌতূহলী চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, এর আগে তো আমরা কখনোই প্রোটেকশন ব্যবহার করিনি, তাই না? তাহলে তখন বেবি হয়নি কেন? এখন কেন হলো? আর আমি যখন সম্পূর্ণ মানবী ছিলাম, তখন তোমার ডিএনএর জন্য আমি দুর্বল হয়ে পড়েছিলাম, এমনকি মরতেও বসেছিলাম। তাহলে তখন ফিজিক্যালের সময় তুমি কেন প্রোটেকশন ব্যবহার করলে না? জ্যাসপার হালকা হেসে ফিওনার কপালে চুমু দিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, প্রথমত ড্রাগনদের ক্ষেত্রে সন্তান জন্ম একেবারেই ইচ্ছা নির্ভর ফিওনা। তুমি এখনো মানসিকভাবে বুঝতে পারোনি আমরা কতটা আলাদা হার্মিংবার্ড। ফিওনা একটু অবাক হয়ে বলল, তুমি বলতে চাচ্ছ ড্রাগনরা যখন নিজেরা চায় তখনই তাদের সন্তান আসে? এটা কিভাবে সম্ভব? জ্যাসপার একটু হাসল, তারপর ধীরে ও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে লাগল, ড্রাগনদের শরীর মানুষের মতো নয়, হিউম্যান রিপ্রোডাকশনের মতো দৈব ঘটনাও নয়। আমাদের প্রজাতির জেনেটিক কোডে এমন এক ধরনের সেলফ কন্ট্রোল রিপ্রোডাক্টিভ সুইচ থাকে, যেটা শুধুমাত্র ড্রাগনের মস্তিষ্ক থেকে নির্দিষ্ট নিউরো সিগন্যাল পেলেই সক্রিয় হয়। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। জ্যাসপার চালিয়ে গেল, এই নিউরো সিগন্যাল আমাদের হৃদয়ের অবস্থা, মানসিক প্রস্তুতি এবং শারীরিক সম্মতির উপর ভিত্তি করে কাজ করে। মানে আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে একাত্ম হই এবং আমার মস্তিষ্ক যদি সিদ্ধান্ত নেয় যে আমি একটা প্রাণ চাই, তখনই আমার বায়োলজিক্যাল সিস্টেম নিজে থেকে ডিএনএর এমন এক রিপ্রোডাক্টিভ সিকোয়েন্স অ্যাক্টিভ করবে যা সন্তানের বীজ তৈরি করে। সে একটু থেমে ফিওনার চোখে তাকিয়ে বলল, যদি আমি না চাইতাম আমাদের মাঝে যতই সম্পর্ক হতো, কখনো কোনো সন্তান হতো না, কারণ আমার ডিএনএ তখন সেই তথ্যই দিত না। ফিওনা আস্তে বলল, মানে বেবিটা এসেছে কারণ তুমি তোমার হৃদয় দিয়ে এটা চেয়েছ। জ্যাসপার মৃদু হেসে বলল, আমি চেয়েছিলাম যেদিন আমাদের ভেনাসের নিয়ম অনুযায়ী বিয়ে হবে, তারপরেই আমরা আমাদের সন্তান আনব। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আমাদের বিয়ের পরে প্রথম বাসর রাত, সেদিনে আমি হৃদয়ের গভীরে পেয়েছিলাম তোমার মধ্যে আমার অস্তিত্ব দেখতে। ফিওনা আরও কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আচ্ছা প্রিন্স, তাহলে প্রোটেকশনের ব্যাপারটা? জ্যাসপার একটু থেমে গভীরভাবে ফিওনার চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, ড্রাগনদের ডিএনএ এটা এক ধরনের বায়ো এনার্জি ড্রাইভেন স্টেন্ট, যার তাপমাত্রা গড়ে 450 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষ মুহূর্তে। এমনকি বিশেষ প্রোটেকশন ম্যাটেরিয়াল ব্যবহার করলেও সেটা গলে যায়। ফিওনা চমকে উঠে বলল, 450 ডিগ্রি ফারেনহাইট? প্রিন্স, সেটা তো আগুনের থেকেও বেশি। জ্যাসপার মৃদু হাসল, ঠিক তাই। আর এই কারণেই আমি সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করেছিলাম মাউন্টেন গ্লাস হাউসে, কারণ আমি জানতাম তোমার শরীর সেই তাপ সহ্য করার জন্য প্রস্তুত নয়, আর চাইলেও প্রোটেকশন ম্যাটেরিয়াল ইউজ করতে পারতাম না। রাত গভীর। এল্ডো রাজ্যের আকাশ জুড়ে নক্ষত্রেরা যেন আজ একটু বেশি জ্বলজ্বল করছে। অ্যাথিরিয়ন ক্লান্ত পায়ে প্রাসাদে ফিরে এলো। দরজায় পা রাখতেই সে দেখতে পেল চারপাশে এক ধরনের উচ্ছ্বাস। প্রাসাদের একান্ত দাসীরা মুখে মুখে বলছে,
প্রিন্স জ্যাসপার বাবা হতে যাচ্ছেন। অ্যাথিরিয়নের মুখে চড়া হাসি ছড়িয়ে পড়ল। সে হাঁটতে হাঁটতে সোজা চলে এলো ফিওনা আর জ্যাসপারের কক্ষে। রাজকীয় কাঠের দরজাটা খোলা। ভেতরে ঢুকে এসে দেখল ফিওনা বালিশে হেলান দিয়ে বসে আছে, জ্যাসপার তার পাশে। ঘর জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। অ্যাথিরিয়ন হেসে বলল, তোমরা দুজনই রাজ্যকে নতুন আলো উপহার দিতে যাচ্ছ। অভিনন্দন জ্যাসু ভাইয়া। আর ফিওনা, তোমাকে শ্রদ্ধা জানাই। তুমি এখন আমাদের রাজপরিবারের সবচেয়ে মূল্যবান অস্তিত্ব ধারণ করছো। ফিওনা লাজুক হেসে মাথা নিচু করল। জ্যাসপার গম্ভীর মুখে হলেও চোখে ছিল একরাশ কৃতজ্ঞতা। ধন্যবাদ চাচ্চু সাহেব, বলল সে। কিছুক্ষণ কাটানোর পর অ্যাথিরিয়ন কক্ষ থেকে বের হলো। গম্ভীর আর শান্ত মনে সে, কিন্তু আজ তার চোখেও যেন কিছুটা আনন্দ ঝিকিয়ে উঠছে। ঠিক তখনই করিডোরে মুখোমুখি হয়ে গেল সিলভার সাথে। সিলভা তার চিরচেনা ভঙ্গিতে বলল, রিয়ন, তুমি শুনেছ খবরটা? অ্যাথিরিয়নের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে গেল। হ্যাঁ, শুনেছি। আজকের রাতটা সত্যিই আনন্দের। সিলভা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি চাচ্চু হবে, কেমন লাগছে শুনে? অ্যাথিরিয়ন করিডোরে জানালার দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে। যেন এক নতুন অধ্যায় শুরু হলো। এই রাজপ্রাসাদে আরেকটা ছোট পায়ের শব্দ শোনা যাবে। এটা ভাবতেই আশ্চর্য লাগছে। দুজনের মাঝে অদ্ভুত নীরবতা নেমে এলো। করিডোরে চাঁদের আলো পড়ে সিলভার সাদা পোশাক উজ্জ্বল হয়ে উঠল। এক ঝলক চোখাচোখি হলো দুজনের। সিলভা কিছু বলবে বলবে করেও থেমে গেল। অ্যাথিরিয়ন ধীরে বলল, ভবিষ্যৎ যেন ফিওনার শিশুকে রক্ষা করে। তাকে যেন এমন রাজত্ব উপহার দিতে পারি যেখানে কেউ তাকে কষ্ট দিতে পারবে না। সিলভা তখন মৃদুস্বরে বলল, তুমি শুধু চাচ্চু নও, তুমি হবে তার গার্ডিয়ান। অ্যাথিরিয়নের চোখে তখন অন্য মাত্রার প্রতিশ্রুতি। করিডোরের ছায়ায় তারা দুজন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। অদৃশ্য কোনো বাঁধন যেন ধীরে ধীরে বোনা হতে লাগলো নিঃশব্দে। অ্যাথিরিয়ন করিডোরের জানালায় চোখ রেখে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, চলো ছাদে যাই। আজ আকাশটাও যেন অন্যরকম কথা বলছে। সিলভা একটু অবাক হয়ে বলল, এখন এই রাতে? হ্যাঁ। অ্যাথিরিয়ন মৃদু হেসে বলল, আজকের রাতটা শুধু ফিওনার জ্যাসপারের জন্য নয়, আমাদের সবার জন্যই বিশেষ। সিলভা প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু তার চোখে ঝলকে উঠল কৌতূহল। অ্যাথিরিয়নের ডাক উপেক্ষা করতে পারল না। ঠিক আছে, চলো। সিলভা মৃদু হেসে সম্মতি জানালো। দুজন একসাথে হেঁটে এলডো প্রাসাদের সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। ছাদে উঠতেই চোখে পড়ল সমস্ত এলডো রাজ্য চাঁদের আলোয় ভেসে আছে। দূরে আকাশে ভেনাসের আলো আর তারার মেলা। সিলভা ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। তার চুল উঠছে হাওয়ায়, চোখে প্রশান্তি। সে নিঃশব্দে দিগন্তের দিকে তাকিয়ে রইল। অ্যাথিরিয়ন কিছুক্ষণ তাকে দেখে নীরবে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সিলভার পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। সিলভা হঠাৎ গা ছমছম করে অনুভব করল তার চারপাশের উষ্ণতা। অ্যাথিরিয়নের শক্ত দুটো বাহু তাকে আঁকড়ে রেখেছে। হৃদস্পন্দন যেন হঠাৎ একটু থমকে গেল তার। তুমি জানো, অ্যাথিরিয়নের কণ্ঠটা গভীর ও স্নিগ্ধ। এই হাওয়া, এই রাত, সবকিছু আজ অন্যরকম, বিশেষ রকম অনুভব হচ্ছে, শুধু তোমার পাশে থাকার কারণে। সিলভা কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করল সেই মুহূর্তকে। এতদিন অ্যাথিরিয়নের চোখে সে রাজ্যের এক নারী হিসেবে ছিল। আজ যেন সে কোনো এক ভিন্ন রূপে দেখা দিচ্ছে, একটা অনুভবের স্পর্শে। অ্যাথিরিয়ন তার কানের কাছে মুখ এনে বলল, আজ যদি কিছু চাও আমি দিতে প্রস্তুত সিলভা। শুধু বলো, তুমি কি এখন আমাকে সেই আগের মতো একইভাবে অনুভব করো? সিলভার বুকের ভেতরটা কেঁপে উঠল। ছাদের উপরে এলডো রাজ্য নিঃশব্দে সাক্ষী হয়ে রইল দুই হৃদয়ের এক অচেনা শুরুতে। আজকের সকালটা অন্যরকম। সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে ধীরে ধীরে ঘরে ঢুকছে।
ফিওনা চোখ ডলতে ডলতে বিছানায় উঠে বসল। চুল এলোমেলো, চোখ আধখোলা। হঠাৎ করেই তার চোখ বড় বড় হয়ে গেল। ঘরের একপাশে বিশাল এক ব্যানার টানানো, লাল আর সোনালি রঙে লেখা, প্রেগনেন্ট কুইনের স্পেশাল কেয়ার গাইডলাইন বাই প্রিন্স জ্যাসপার। ফিওনা বিস্ময়ে তাকিয়ে দেখে ব্যানার জুড়ে লেখা, ঘুমাতে হবে অন্তত 8 ঘন্টা, স্ট্রেস একদম নয়, রাজকীয় আদরে থাকবে, খাবারের সময় সকাল 9টা, দুপুর 1টা, সন্ধ্যা 7টা, মেনু ফিক্সড, কোনো গবেষণা কাগজ পড়া যাবে না। চিন্তা করলে প্রিন্সের মন খারাপ হবে। দিনে অন্তত একবার ইয়োগা করতে হবে। প্রতিদিন ফিওনা হাসবে কমপক্ষে 5 বার। জ্যাসপার গণনা করবে। ফিওনা হাসতে হাসতে মুখে হাত চাপা দিল। তখনই জ্যাসপার এক হাতে একটা ফলের ঝুড়ি, আরেক হাতে একটা কুশন নিয়ে ঘরে ঢুকল। গুড মর্নিং মাই ড্রাগন কুইন, জ্যাসপার মুচকি হেসে বলল। এই ব্যানারটা হলো তোমার নতুন জীবন বিধি, আর আমি তোমার নতুন ব্যক্তিগত বডিগার্ড, নার্স, শেফ এবং প্রেমিক হাজবেন্ড, সব একসাথে। ফিওনা হেসে বলল, তুমি একেবারে পাগল। হ্যাঁ, তোমার জন্য পাগল, জ্যাসপার গম্ভীর মুখে বলল। এই রাজ্যের ভবিষ্যৎ আমার মধ্যে নয়, এখন তোমার মধ্যে বেড়ে উঠছে। ফিওনা ব্যানারের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, এই ব্যানারটা এনে ভালোই করেছ। প্রতিদিন মনে থাকবে আমি এখন শুধু একজন মেয়ে না, আমি একজন মা, আর আমার প্রিন্স আমার পাশে আছে। জ্যাসপার হেসে বলল, আর প্রতিদিন ব্যানারে নতুন নিয়ম যোগ হবে, কারণ তুমি তো একমাত্র প্রেগনেন্ট হিউম্যান কুইন অফ ড্রাগন কিংডম। জ্যাসপার ধীরে ধীরে ফলের ঝুড়ি থেকে একটা টকটকে লাল স্ট্রবেরি তুলে নিল। এটা তোমার জন্য আমার কুইন, সে বলল মিষ্টি করে। ফিওনা একটু মুখ ঘুরিয়ে বলল, না, এখন খেতে ইচ্ছে করছে না। জ্যাসপার ভ্রু কুঁচকে একদম নাটকীয়ভাবে বলল, কি, প্রিন্সের খাওয়ানো খাবারও ফিরিয়ে দেওয়া হচ্ছে এখন? ফিওনা হাসি চাপতে গিয়ে মুখে হাত চাপা দিল। জ্যাসপার তখন ঠোঁটে এক টুকরো দুষ্টুমি নিয়ে বলল, ওকে, তাহলে অন্য নিয়মে খাওয়াতে হবে। বলেই জ্যাসপার স্ট্রবেরির অর্ধেকটা নিজের মুখে নিল। তার চোখে তখন একরকম শয়তানির ঝিলিক। এবার তুমি খাবে, সে গম্ভীর মুখে বলল, মুখের মধ্যে থাকা অর্ধেক স্ট্রবেরি দেখিয়ে। ফিওনার চোখ বিস্ফোরিত, গাল লাল। প্রিন্স, সে ফিসফিস করে বলল, তুমি একেবারে পাগল। তোমার প্রিন্স তো পাগল হবেই তোমার জন্য। জ্যাসপার হাসল আর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকে এলো। ফিওনাও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল, চোখ বন্ধ করে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যেই সে স্ট্রবেরির অর্ধেক তাদের দুজনের মাঝখানে ভাগ হয়ে গেল। তারপর জ্যাসপার ফিসফিস করে বলল, দেখলে, প্রেগনেন্সি ডায়েট শুরু হলো রাজকীয়ভাবে। ফিওনা হেসে বলল, তুমি না ভয়ানক রোমান্টিক। জ্যাসপার চোখ টিপে বলল, আমি তোমার ভয়ানক ভালোবাসা। ভেনাসের নীলচে আকাশটা আজ যেন একটু বেশিই ধূসর। প্রাসাদের উঁচু বারান্দায় একা দাঁড়িয়ে আছে অ্যাকোয়ারা। মুখ তুলে তাকিয়ে আছে আকাশের পানে। ঠোঁটে লেগে আছে তির্যক হাসি, চোখে একরাশ ক্লান্ত অভিমান ফুটে আছে। সে ধীরে ধীরে বলে উঠল, আমাকে বোধহয় সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। আমার চোখের সামনেই সবাই প্রেম করছে। প্রিন্স রিয়ন থারিনিয়াজ, শুধু আমি ভালোবাসা পাবার আগে ছ্যাঁকা খেয়ে বসে আছি। তার গলা কাঁপছে না, কিন্তু চোখের গভীরে জমে থাকা একরাশ না বলা কষ্ট স্পষ্ট রয়েছে। ভেনাসের আকাশ তাকে কোনো উত্তর দিল না, কিন্তু সে জানে না তারই নিঃশব্দ অভিমান একেবারে পৌঁছে যাচ্ছে পৃথিবীর মাটিতে। বেইজিং শহরের এক নির্জন গবেষণা কক্ষে লিউঝান বসে আছে একা, গায়ে জড়ানো কালো ভারী ওভারকোট। সামনে কম্পিউটারের স্ক্রিন জ্বলছে ম্লান আলোতে। পাশে রাখা ছোট একটা নোটবুক খুলে সে লিখে রেখেছে আজকের দিনের অনুভব। তোমাকে ফিরিয়ে দিয়ে কেন আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। পৃথিবীতে আসার পর থেকেই প্রতিদিন সেই মুহূর্তটা জ্বালিয়ে দিচ্ছে আমাকে। আই হেট দিস ফিলিং। দুটো পৃথক গ্রহ, দুটো মন, একই মুহূর্তে দুই প্রান্তে একই ভালোবাসা।
দুই হৃদয়ে জমে থাকা অভিমানের মতো নিঃশব্দে পুড়ছে। অ্যাকোয়ারা এখনও জানে না তার বলা প্রতিটা অভিমানের শব্দ প্রতিধ্বনির মতো পৌঁছে যাচ্ছে সেই মানুষের মনে, যে একদিন আবার ফিরে আসবে তার অভিমান ভাঙাতে। আর কেবল চুপ করে জড়িয়ে ধরে বলবে, আমি তখন বোকার মতো ছিলাম, এখন আমি জানি তুমি ছাড়া আমি কিছুই না। রৌদ্রস্নাত সকালের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছে এল্ডো প্রাসাদের গ্লাস কক্ষে। আলোর জ্যোতি ফিওনার গায়ে সোনালি পরশ বুলিয়ে দিচ্ছে। সে জানালার পাশে দাঁড়িয়ে নিচের বাগানটা দেখছিল। নরম এক আবেগ তার চোখে। পেছন থেকে হেঁটে এলো জ্যাসপার। তার হাতে ছিল একটা ছোট কালো মখমলের বাক্স। চোখে ফুটে আছে অপূর্ব কোমলতা, ঠোঁটে অদ্ভুত এক গাম্ভীর্য ভাব। হার্মিংবার্ড ডাকতেই ফিওনা ঘুরে তাকালো, আর জ্যাসপার মুচকি হাসল। আজ আমি তোমাকে এমন কিছু দেব যেটা শুধু তোমার না, আমাদের সন্তানের জন্য। সে ধীরে ধীরে সেই বাক্সটা খুলল। বাক্সের ভেতরে ছিল একটা নিখুঁতভাবে গড়া ওয়েস্ট চেন, জুবলি প্লাটিনামের তৈরি। এর উপর সূক্ষ্মভাবে খোদাই করা ছিল এক ক্ষুদ্র ড্রাগনের ছায়া, যেন আগত ভবিষ্যতের নিদর্শন। ফিওনা বিস্ময়ে তাকিয়ে থাকে। এটা এটা এত সুন্দর! জ্যাসপার এগিয়ে এসে ধীরে ধীরে সেই ওয়েস্ট চেইন ফিওনার কোমরে পরিয়ে দিল। তার হাত দুটো ফিওনার পেটে এসে থামে। এই চেইন কেবল অলংকার না, এটা আমাদের সন্তানের প্রথম উপহার। এখন সে তোমার ভেতরে আছে, তাই তোমার গায়ে থাকা মানেই তার গায়ে থাকা। ফিওনার চোখে জল জমে আসে। তুমি কি আগে থেকেই প্ল্যান করেছিলে? জ্যাসপার হেসে ফেলল। জ্যাসপার অরিজিনের প্রেমে কোনো প্ল্যান থাকে না, হৃদয়ের নির্দেশই পথ দেখায়। ফিওনা তখন হালকা হেসে মাথা রাখে জ্যাসপারের বুকে। চুপচাপ মুহূর্তে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর মাঝখানে জ্বলজ্বল করছে সেই জুবলি প্লাটিনামের চেন, যা এখন একটা ভবিষ্যৎ প্রাণের প্রতীক। বিকেলের দিকে ফিওনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। পেছন থেকে জ্যাসপার তার কোমর জড়িয়ে ধরে আছে। একটা আরামদায়ক নিঃশ্বাস ফিওনার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। প্রিন্স, তোমাকে কিছু বলবো। ফিওনার গলায় ছিল কিশোরী অভিমানের নরম সুর। জ্যাসপার হালকা হাসল। গতকাল তো বলেই ফেলেছ, তুমি পৃথিবীতে যেতে চাও, তোমার গ্র্যান্ডপার সাথে দেখা করতে চাও। ফিওনা একটু থতমত খেল। তুমি মনে রেখেছ? তোমার কোনো ইচ্ছাই আমি ভুলি না হার্মিংবার্ড, জ্যাসপার মৃদু স্বরে বলল। আর তাই আজই আমরা যাচ্ছি পৃথিবীতে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সত্যি? জ্যাসপার মাথা নাড়ল। হ্যাঁ, এখন তোমার শরীরে আমাদের শিশুর অস্তিত্ব আছে, কিন্তু ও এখনও খুব ছোট, এখনও হার্টবিট আসেনি। এই সময়টাতে ট্রাভেল সেফ। এখন তুমি ড্রাগন রূপে পৃথিবীতে যেতে পারবে, ঝুঁকি নেই একদম। ফিওনার হাত নিজের পেটের উপর চলে যায়, একটু আবেগ, একটু সচেতনতায়। জ্যাসপার তখন ফিওনার মুখোমুখি দাঁড়িয়ে এক গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে পৃথিবীতে যাওয়ার আরেকটা কারণ আছে। আমি চাই তুমি দেখো আমার এই বিশাল জীবন, বিশাল সম্পদ, সমস্ত টাকার শক্তি, এসবের উৎস। আমি কেবল ভেনাসের রাজপুত্র নই, পৃথিবীতেও আমার অনেক কিছু আছে। আমি চাই তুমি দেখো আমি কিভাবে সব গড়েছি। ফিওনা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। তুমি আমাকে এত কিছু দেখাতে চাও কেন? জ্যাসপার মৃদু হেসে ফিসফিস করে বলে, কারণ এই বাচ্চার মা শুধু রাজপ্রাসাদের রানী না, সে আমার হৃদয়েরও অধিপতি। তারপর সে ফিওনার হাতে একটা সোনালি বলয়ের মতো যন্ত্র তুলে দেয়। এটা পরে নাও, পৃথিবীতে নামার সময় এটা তোমার শরীরকে সুরক্ষা দেবে। নীলাভ আকাশের নিচে এল্ডো প্রাসাদের ছাদে দাঁড়িয়ে ছিল 4টা অগ্নিময় আত্মা, জ্যাসপার, ফিওনা, আলবিরা আর থারিনিয়াস। পৃথিবীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হবে আজ। হাওয়ায় তাদের চুল উঠছিল, চোখে ছিল এক চিলতে উত্তেজনা, আর হৃদয়ে ছিল দায়িত্ব। জ্যাসপার এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমার পেটের ভেতরে এখনও বেবির হার্টবিট শুরু হয়নি, তবুও খুব বেশি দ্রুত ওড়ার দরকার নেই।
আস্তে আস্তে উড়বে। চারজনেই মুহূর্তের মধ্যে তাদের ড্রাগন রূপ ধারণ করল। আগুনের মতো চোখ, ঝকঝকে আঁশ আর বিশাল ডানা মেলে ওরা ছুটে চলল মহাশূন্যের বুক চিরে পৃথিবীর দিকে। এ ছিল আরেক দুনিয়া থেকে আসা এক স্বপ্নের মতো দৃশ্য। 3 দিনের মধ্যেই তারা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। মৃদু সূর্যের আলো মেখে 4টা ড্রাগন ধীরে ধীরে মাটিতে নামল, চীনের এক গোপন স্থানে, যেখানে তাদের উপস্থিতি সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না। জ্যাসপার তার হাতে থাকা স্মার্ট ঘড়ির মাধ্যমে একটা সিগন্যাল পাঠালো, আর সাথে সাথে তাদের সামনে বিশাল দরজা খুলে গেল। মুহূর্তেই সবার চোখে ধরা পড়ল রোলস রয়েসি বোটটেল, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি। গাড়িটি ছিল একেবারে রাজকীয়। সমুদ্র নীল রঙের রঙিন, পেছনে কাঠের টেকচার, যেন একটা বিলাসবহুল ইয়টের অংশ গাড়ির শরীর জুড়ে দেওয়া হয়েছে। সামনে লুকানো ছাতার ঘর, পেছনে বিল্ট ইন ককটেল সেটআপ, স্পার্কলিং হেডলাইটে আভিজাত্যের ঝলক, সোনালি বর্ডার ঘেরা চাকা আর অভ্যন্তরে ক্রিম রঙের সিট, হ্যান্ডক্রাফটেড কাঠের টাচ এবং 5 স্টার হোটেলের মতো আরামদায়ক পরিবেশ। এই গাড়িটি যেন যে কোনো রাজকুমার বা রাজকুমারীর স্বপ্ন পূরণের বাহন। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা এটা কি গাড়ি নাকি শিল্পকর্ম? জ্যাসপার হেসে বলল, এটা পৃথিবীর সবচেয়ে দামি বিলাসবহুল গাড়ি। তারপর 4জন একে একে গাড়িতে উঠল। এই বোটটেল গাড়ির আসনে 4জন অনায়াসেই বসতে পারল। এটা এমনভাবেই ডিজাইন করা যেন ছোট একটা রাজপরিবার একসাথে যাত্রা করতে পারে। গাড়ির দরজা বন্ধ হতেই নিঃশব্দ গতিতে ছুটে চলল রোলস রয়েসি। রাস্তায় কোনো আওয়াজ নেই, শুধু নিসারে গাড়ির স্পিড আর তাদের গন্তব্য চীনের রাজধানী বেইজিং। অনেকক্ষণ ধরে গাড়ি চুপচাপ চলছিল। বাইরের দৃশ্য বদলাচ্ছিল একের পর এক। জঙ্গলের সবুজ রঙের পাহাড়ের ছায়া আর মাঝে মাঝে শহরের ব্যস্ততা। কিন্তু ভেতরে গাড়ির পরিবেশ ছিল রাজসিক, নীরব। এই নিঃশব্দ যাত্রায় হঠাৎই ফিওনা বিরক্ত গলায় বলে উঠল, প্রিন্স, এটা বুঝি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি? অথচ এর গতি দেখে তো মনে হচ্ছে কচ্ছপের রেসে নেমেছি আমরা। এভাবে চললে তো বেইজিং পৌঁছাতে 2 দিন লেগে যাবে। জ্যাসপার একটু কড়া চোখে তাকালো ফিওনার দিকে, ভারী গলায় বলল, তুমি পাগল নাকি? সে বলল, এটা গাড়ি, ড্রাগনের ডানা মেলে উড়ে যাওয়া নয়। বেশি স্পিড দিলে ঝাঁকুনি লাগবে। আর তোমার পেটে তো এখন একটা ছোট্ট হৃদয় ধীরে ধীরে তৈরি হচ্ছে। একটা ঝাঁকুনি মানে আমাদের বেবির ক্ষতি। আমি ঝুঁকি নিতে পারবো না। ফিওনা একটু থেমে গেল, চোখ নামিয়ে গাড়ির ভেতরটা দেখল, গভীরভাবে অনুভব করল এই ধীরে চলা স্পর্শের মধ্যেই লুকিয়ে আছে যত্ন, ভালোবাসা আর নতুন জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। গাড়ি চলতে থাকলো ধীরে, কিন্তু অনেক শক্তিময় এক গন্তব্যের দিকে। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে গাড়ির চাকা থামল বেইজিং শহরের এক শান্তপ্রাণ অলিগলির প্রান্তে। ফিওনার শৈশবের বাসভবনের সামনে। সন্ধ্যার আলো তখন হালকা রঙে ছুঁয়ে দিচ্ছে বাড়িটার বারান্দা। জানালার কাছে প্রতিফলিত হচ্ছে এক ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি। জ্যাসপার নেমে পড়ল ড্রাইভিং সিট থেকে। তারপর রোলস রয়েসি বোটটেইলের দরজাটা সুনিপুণ ভঙ্গিতে খুলে দিল ফিওনার জন্য। ফিওনা ধীরে ধীরে পা রাখল সেই চেনা উঠোনে। হারিনিয়াস আর আলবিরা নীরব পায়ে পাশে দাঁড়িয়ে রইল। 4জন একসাথে এগিয়ে গেল প্রধান দরজার দিকে। ঘরের ভেতরে আধুনিক ডিজাইনে গড়া প্রশস্ত লিভিং রুমের মাঝখানে বসেছিলেন মিস্টার চেনশিং। চোখে চিকচিকে স্মার্ট ফ্রেমের চশমা, পরনে ছিমছাম ধূসর ব্লেজার, হাতে আধা পড়া একটা সায়েন্টিফিক জার্নাল। এখনও চেহারায় বার্ধক্যের ছাপ নেই, চোখে এক গভীর মেধা আর অভিজ্ঞতার দীপ্তি। তবে সেদিন জ্ঞানী চেনশিং যেন জ্ঞানের সব পরত এক মুহূর্তের জন্য হারিয়ে ফেললেন। ফিওনাকে দেখা মাত্রই তার চোখ স্থির হয়ে গেল। হাত থেকে পড়ে গেল জার্নালটা। ঠোঁট অল্প ফাঁক হয়ে থাকলো, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ বিস্ময়ে আটকে থাকা নিঃশ্বাস। এই সেই মেয়ে যার শৈশবার প্রাণ ছিল এই ঘরের প্রতিটা কোণে, আজ হঠাৎ করেই এসে দাঁড়িয়েছে তার সামনে।
যেন বাস্তব নয় কোনো স্মৃতির মায়ারূপ। চেনসিং শুধু তাকিয়ে রইলেন। শব্দের ভাষা মুছে গেছে তার মুখ থেকে। হৃদয় তবুও চুপি চুপি বলে উঠল, ফিওনা। আর এই একটা নামেই ভরে উঠল গোটা ঘরের বাতাস, ভরে উঠল ফিরে পাওয়া আর বিস্ময়ের এক অপূর্ব মুহূর্ত। অবশেষে চোখ ভিজে এলো ফিওনার। সময় থমকে দাঁড়ালো ফিওনার জন্য। সে আর এক মুহূর্ত দেরি করল না। এক নিঃশ্বাসে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তার প্রিয়র চেয়েও প্রিয় মানুষটিকে, তার গ্র্যান্ডপা মিস্টার চেনসিংকে। চেনসিংও শক্ত হাতে জড়িয়ে ধরলেন ফিওনাকে, যেন হারিয়ে যাওয়া কোনো ধন হঠাৎই ফিরে পেয়েছেন। নাতনির কাঁধে হাত রেখে বললেন, তুমি ঠিক আছো তো? ভালো আছো? ফিওনার চোখে জল, তবুও ঠোঁটে এক তৃপ্তির হাসি। আমি একদম ঠিক আছি গ্র্যান্ডপা। আবার তো তোমার কাছে ফিরে এলাম। কয়েক মুহূর্ত ধরে চলল এক আবেগঘন নীরবতা, যেখানে কথা নয়, শুধু হৃদয়ের স্পন্দন বুঝে নিচ্ছিল একে অপরকে। তারপর ফিওনা একপাশে সরে দাঁড়াতেই জ্যাসপার সামনের দিকে এগিয়ে এলো। সম্মান জানিয়ে সে হাত বাড়িয়ে দিল। চেনসিং সেই হাত ধরলেন। তীব্র দৃষ্টি মেলে জিজ্ঞেস করলেন, আমার নাতনিকে ভালো রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জ্যাসপার। জ্যাসপার বিনীত মাথা ঝুঁকিয়ে বলল, জি, আমি সব সময় ওকে আগলে রাখবো আর সব সময় ওর পাশে থাকব। চেনসিং ক্ষণিকের জন্য কিছু ভাবলেন, তারপর মৃদু হেসে মাথা নাড়লেন। ফিওনা কিছুক্ষণ ভেবে হঠাৎ একটু অবাক হয়ে জানতে চাইল, গ্র্যান্ডপা, মিস ঝাং কোথায়? চেনসিং তখন শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন, মিস ঝাং কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে। তার মার শরীরটা ঠিক নেই, তাই ওনার থাকা দরকার ওখানে। ফিওনা মাথা নাড়ল। তার চোখের কোণে তখনও আবেগের ভেজা রেখা, কিন্তু মুখে এখন ঘরের বাতাস ছোঁয়ার এক নিঃশ্বাসে প্রশান্তি। এই ছিল বহুদিন পরে ঘরে ফেরা এক নাতনি আর তাকে জড়িয়ে ধরে রাখা এক নানার নিঃশর্ত ভালোবাসার ফিরে পাওয়া। রাত তখন একটু একটু করে নামছে পৃথিবীর আকাশে। ঘরে আলো জ্বলছে, বাইরে নিস্তব্ধতা যেন ভেতরের উষ্ণ পরিবেশকে আরও ঘন করে তুলেছে। চেনসিং হালকা হাসি দিয়ে বললেন, বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি ডিনারের জন্য। তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও। ডাইনিং টেবিলে খাবার আসতে দেরি হলো না। চিকেন উইংস, সিজওয়ান বিফ, ফ্রাইড রাইস, নানা রকম স্পাইসি আইটেমে সাজানো টেবিল দেখে সবাই বসে পড়ল খেতে। কিন্তু জ্যাসপার একবার তাকিয়ে পুরো টেবিল স্ক্যান করল। তারপর একটু শব্দ না করে উঠে কিচেনের দিকে এগিয়ে গেল। চেনসিং তখন বললেন, আরে আরে, কোথায় যাচ্ছ খাবার না খেয়ে? জ্যাসপার তখন হালকা ভঙ্গিতে বলল, এই খাবারগুলো ফিওনার জন্য সঠিক নয়, আমি ওর জন্য আলাদা কিছু তৈরি করতে যাচ্ছি। চেনসিং ভ্রু কুঁচকে বললেন, কেন? ও তো সবই খায়, এখন এমন কি হলো? জ্যাসপার থামল, তারপর ধীরে ধীরে উত্তর দিল, কারণ ফিওনা এখন প্রেগনেন্ট, আর এই খাবারগুলো আমাদের সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। চেনসিং যেন বিশ্বাস করতেই পারছিলেন না নিজের কানে যা শুনেছেন। তারপর হঠাৎ করেই তার মুখে এক অপার্থিব আনন্দের ঝলক। তুমি কি বললে? ফিওনা মা হতে চলেছে? ফিওনা লজ্জায় চোখ নামিয়ে নিল, আর আলবিরা হেসে মাথা নাড়ল। চেনসিং যেন খুশিতে কেঁপে উঠলেন। উঠে এসে ফিওনার মাথায় হাত রাখলেন। তার চোখে জল চিকচিক করছিল। আমার ছোট নাতনিটা এখন মা হতে চলেছে, এ তো স্বর্গের আশীর্বাদ। আর ওদিকে কিচেনে জ্যাসপার তখন নিঃশব্দে প্রোটিন সমৃদ্ধ কম মশলার পুষ্টিকর খাবারের আইটেম বানিয়ে চলেছে, শুধু তার ভালোবাসার হার্মিংবার্ড আর তাদের অনাগত সন্তানের জন্য। ফিওনা ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে গেল। তার গায়ে তখন হালকা গোলাপি রঙের সোয়েটার, চোখে একরাশ কোমলতা। জ্যাসপারকে দেখতে পেল রান্নার মাঝে মনোযোগ দিয়ে কিছু কাটছে। সে পেছন থেকে জ্যাসপারের কাঁধে ভর দিয়ে আদুরে কণ্ঠে বলল, প্রিন্স, বলছিলাম ওই স্পাইসি চিকেন উইংসগুলো আমার কত প্রিয় জানো, একটু খাই প্লিজ। জ্যাসপার থেমে গেল।
তারপর মুখ ঘুরিয়ে ফিওনার চোখে চোখ রেখে একেবারে সোজা গলায় বলল, একদম না। এই মুহূর্তে তোমার পছন্দ না তোমার সন্তানের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি খুশি হলে আমি খুশি, কিন্তু তোমার শরীর যদি ক্ষতিগ্রস্ত হয় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ফিওনা নিচু স্বরে বলল, তুমি তাহলে এমন কড়া হয়ে গেলে? জ্যাসপার হেসে বলল, আমি কড়া নই, আমি দায়িত্ববান। তুমি এখন একজন মা, আর আমি একজন বাবা। আমাদেরকে শুধু ভালোবাসতে নয়, আগলে রাখতেও শিখতে হবে। তারপর সে এক চামচ স্যুপ তুলে বলল, চলো, তোমার জন্য বানানো এই খাবারটাই আগে খাও। তারপর চাইলে তোমার পছন্দের কিছু বানিয়ে দেব, কিন্তু শুধু যদি সেটা বেবির জন্য নিরাপদ হয়। ফিওনার মুখে তখন এক চিলতে হাসি, রাগে নয় ভালোবাসায় ভরা। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে পড়ল। থারিনিয়াস আর আলবিরা মৃদু কথা বলছিল। চেনসিং মনোযোগ দিয়ে ফ্রাইড রাইসের চামচ চালাচ্ছিলেন। ফিওনার সামনে সাজানো ছিল তার জন্য জ্যাসপারের বানানো বিশেষ স্যুপ, স্বাস্থ্যসম্মত, কম মশলা আর পুরোপুরি প্রেগনেন্সি রুলস অনুযায়ী। কিন্তু ফিওনার চোখ আটকে গেল জ্যাসপারের প্লেটে। সেখানে ছিল ঠিক তার প্লেটের মতোই স্যুপ, না কোনো স্পাইসি ফ্রাইড চিকেন, না কোনো রোস্টেড বিফ, না একটু ঝাল বা তেলে ভাজা কিছু। সে অবাক হয়ে মুখ তুলে জিজ্ঞেস করল, প্রিন্স, তুমি এইসব কেন খাচ্ছ? এত ভালো ভালো খাবার টেবিলে রেখেও আমার এই একঘেয়ে খাবারটাই তোমার পছন্দ হলো? জ্যাসপার মাথা নাড়ল, ঠোঁটে এক প্রশান্তির হাসি। তারপর চেনসিংয়ের দিকে একবার তাকিয়ে বলল, তোমার পছন্দের খাবার যখন তোমার খাওয়া নিষেধ, সেটা আমি কিভাবে খাই? তুমি যখন চোখের সামনে সেই খাবার খেতে পারবে না, তখন আমি কিভাবে অবলীলায় তা উপভোগ করব? সে ফিওনার দিকে একটু ঝুঁকে এসে গম্ভীর কিন্তু কোমল গলায় বলল, বেবি তো তোমার একার নয়, আমাদের দুজনের। তাহলে স্যাক্রিফাইস কেন একা শুধু তুমি করবে? দুজনকেই করতে হবে। আমি সব সময় তোমার পাশে থাকব, মানে সুখে দুঃখে কষ্টে, এমনকি খাবারের টেবিলেও। ফিওনার গাল হালকা লাল হয়ে উঠল। তার চোখে তখন কেবল একটি ছায়া, ভালোবাসা। নিঃশব্দে সে জ্যাসপারের হাতটি স্পর্শ করল টেবিলের নিচ দিয়ে, যেন বলে উঠল, এই ভালোবাসা যদি নিষেধেও বাধা পড়ে, তবুও সেটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আলোয় ঝলমলে মঞ্চ, চারদিক ক্যামেরার ফ্ল্যাশে ঝলসে উঠছে। ভেতরে ঢুকতে থাকা অতিথিদের তালিকায় দেশের বড় বড় হাসপাতালের ডিরেক্টর থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও আছে। উৎসবমুখর পরিবেশ, কারণ আজ ঘোষিত হবে চায়নাস বেস্ট ডক্টর অ্যাওয়ার্ড। হাজারো চিকিৎসকের মধ্যে থেকে বাছাইকৃত 5 জন সেরা মনোনীত চিকিৎসকের মধ্যে যিনি পাবেন সবচেয়ে বেশি পাবলিক ভোট, তাকেই দেওয়া হবে এই বছরের গোল্ডেন মেড অ্যাওয়ার্ড। ঘোষক মঞ্চে উঠে বললেন, এবছরের সবচেয়ে ভোটপ্রাপ্ত চিকিৎসক যিনি তরুণ বয়সে একের পর এক সফল অস্ত্রোপচার, দুর্লভ কেস হ্যান্ডেল এবং নতুন মেডিকেল রিসার্চে চীনকে গর্বিত করেছেন, তিনি হচ্ছেন ডক্টর লিউ ঝান। সমগ্র অডিটোরিয়ামে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরে তুমুল করতালি আর হর্ষধ্বনি। সামনে বসে থাকা লিউ ঝান স্থির চোখে মঞ্চের দিকে তাকিয়েছিল। তার পাশের সহকর্মীরা দাঁড়িয়ে পড়েছে উল্লাসে। লিউ ঝান ধীর পায়ে মঞ্চে উঠল। তার পরনে ছিল সাদা মেডিকেল কোটের উপর কালো স্যুট, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। অ্যাওয়ার্ড গ্রহণ করে মাইকের সামনে এসে সে বলল, আমি এই সম্মান তাদের উৎসর্গ করছি যারা নির্ঘুম রাত কাটান শুধু অন্যের প্রাণ বাঁচাতে। চিকিৎসক হওয়া মানে শুধু পেশা নয়, এটা এক ধরনের প্রতিজ্ঞা। ধন্যবাদ আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করার জন্য। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার ঝলকানি আরও তীব্র হয়ে উঠল। বাইরে বের হওয়ার সময় প্রায় শত শত তরুণী, ছাত্রী, নার্স এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরল। কেউ বলছে, ডক্টর লিউ ঝান, একটা সেলফি প্লিজ। আপনি আমার অনুপ্রেরণা। এই মেডেল আপনার মতো হ্যান্ডসাম ডক্টরেরই প্রাপ্য। এক পর্যায়ে নিরাপত্তা লোকেদের হস্তক্ষেপ করতে হয় ভিড় সামাল দিতে।
কিন্তু লিউঝান হাসি মুখে সকলের অনুরোধ রাখল। কারো ফোনে সেলফি, কারো মেডিকেল বইয়ে অটোগ্রাফ, আবার কেউ নিজের সাদা কোটে তার সাইন নিল। ডক্টর লিউঝান এখন শুধু একজন চিকিৎসক নন, হয়ে উঠেছেন চীনের তরুণ প্রজন্মের এক আইকন। তার চিকিৎসা দক্ষতা, ব্যক্তিত্ব এবং দায়িত্ববোধ মিলিয়ে সে হয়ে উঠেছে একজন আধুনিক দিনের নায়ক। আজকের দিনটা ছিল অন্যরকম। হাজারো ভিড় আর করতালির মধ্যে দিয়ে চীনের সেরা চিকিৎসক পুরস্কার পাওয়া লিউঝান এখন একেবারেই একা বসে আছে সাদা টেবিল ক্লথে ঢাকা একটা টেবিলে। তার পরনে নেভি ব্লু ওভারকোট, চোখে একরাশ ক্লান্তি। রেস্তোরাঁর টুংটাং সুর বাজছে। আজ তার বাবা মার জোরে ব্লাইন্ড ডেটে আসতে হয়েছে তাকে। মেয়েটি সুন্দরী, মার্জিত, চীনের এক নামকরা উদ্যোক্তার মেয়ে। কিন্তু লিউঝানের হৃদয়ে কারো জন্য জায়গা ফাঁকা নেই। সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে বারবার দেখছে অন্য এক মুখ, অ্যাকুয়ারা। তার চোখে ভেসে ওঠে সেই গভীর আকাশি রঙের চোখের চাহনি, সেই সাহসী আর কোমল কণ্ঠস্বর, সেই একটুখানি হাসি যা পৃথিবীর কোনো ব্যাখ্যায় ধরা পড়ে না। টেবিলের সামনে বসা মেয়েটির ঠোঁট নড়ছে, কথা বলছে, কিন্তু লিউঝান শুনছে না কিছুই। সে যেন উপস্থিত হয়েও অনুপস্থিত। হঠাৎই উঠে দাঁড়ালো লিউঝান। মেয়েটি চমকে উঠল। কোথায় যাচ্ছেন আপনি? লিউঝান সংক্ষেপে উত্তর দিল, আই অ্যাম সরি। আমার হৃদয় অন্য কোথাও পড়ে আছে। আমি শুধু একটা শরীর নিয়ে এখানে বসেছিলাম। সে দ্রুত রেস্তোরাঁর দরজা ঠেলে বেরিয়ে গেল। রাত তখন গভীর। শহরের সব কোলাহল পেছনে ফেলে লিউঝান তার গাড়িতে উঠে পড়ল। অন্ধকার পাহাড়ি রাস্তায় গাড়ি ছুটে চলল। চীনের একদম নির্জন কুয়াশায় ঢাকা পাহাড়ের দিকে গাড়ি এগিয়ে গেল। গাড়ি থামল পাহাড়ের সামনে। গাড়ি থেকে নেমেই উঠে গেল পাহাড়ের চূড়ায়। কুয়াশার পর্দার আড়ালে দাঁড়িয়ে লিউঝান চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড পরেই তার শরীরের আকৃতি বদলাতে শুরু করলো। চোখ লালচে আভা ছড়ালো। পিঠ থেকে পাখার মতো আঁশ বেরিয়ে এলো, বিশাল আকার ধারণ করল। লিউঝান তার আসল রূপে, এক আগুনের ড্রাগন। একবার বিশাল পাখা মেলে ধরতেই আকাশ থরথর করে কেঁপে উঠল। অ্যাকুয়ারা, আমি আসছি। গর্জন তুলে লিউঝান আকাশে উড়ে গেল, দূরে, বহুদূরে, ভেনাসের দিকে, যেখানে তার হৃদয়ের মালিক অপেক্ষা করছে। চুপি চুপি, কারো চোখে যেন ধরা না পড়ে তাই সিলভা বেরিয়ে এসেছিল প্রাসাদের পেছনের ছোট্ট গেট দিয়ে। চাঁদের আলোয় তার চুল ঝলমল করছিল। হাওয়া হালকা ঠান্ডা, কিন্তু হৃদয়ের ভেতর যেন অদ্ভুত এক উত্তাপ। পেছনে ধীরে ধীরে ছায়ার মতো এক অব্যয় এগিয়ে এলো, অ্যাথেরিয়ন। তার হাতে ছিল একটা ছোট্ট জ্বলন্ত আলো, যেন তার আগুনের হৃদয় থেকেও উষ্ণতর। ইউ নো। সিলভার পাশে এসে দাঁড়িয়ে অ্যাথেরিয়ন মৃদুস্বরে বলল, এই রাতটা আমি অনেক দিন ধরেই চাইছিলাম, শুধু আমাদের জন্য। সিলভা এক ঝলকে তাকালো তার চোখে, যেখানে ছিল শুধু সততা আর একরাশ প্রশ্রয়। তারা ধীরে ধীরে হাঁটতে লাগলো বাগানের সরু পথ ধরে। দুই পাশে সুগন্ধি ফুল, উপরে আকাশে ছড়ানো তারা। অ্যাথেরিয়ন মাঝে মধ্যে মাটিতে আগুনের দাগ টেনে পথের উপর ছোট ছোট শিখা জ্বালাচ্ছিল। তাদের জন্য আলো আর যেন ভালোবাসার সাক্ষী। চাঁদের আলোয় প্রাচীন বাগানের পাথরের সিঁড়ির ধারে বসেছিল সিলভা আর অ্যাথেরিয়ন। বাতাসে ফুলের গন্ধ, চারপাশে নিস্তব্ধতা। সিলভার হালকা বেগুনি চুলগুলো বাতাসে হালকা নড়ছিল, আর অ্যাথেরিয়নের চোখ ছিল স্থির তার মুখের দিকে। তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি। অ্যাথেরিয়নের কণ্ঠ ছিল গাঢ় আর থমথমে, কিন্তু হৃদয় জুড়ে কোমলতা। সিলভা কিছুই বলল না, শুধু ধীরে ধীরে মুখ ঘুরিয়ে অ্যাথেরিয়নের চোখে তাকালো। সেই চোখে ছিল আগুনের শক্তি, কিন্তু প্রেমের আতিথ্য। হঠাৎ যেন মুহূর্ত থেমে গেল। অ্যাথেরিয়ন তার আঙুল বাড়িয়ে সিলভার গালের পাশে ছুঁয়ে বলল, তোমার ঠোঁটে এত প্রশ্ন জমে আছে, আমার তো উত্তর দিতে ইচ্ছে করছে। সিলভার শ্বাস ভারী হয়ে এলো, তারপর সে চোখ বন্ধ করল। অ্যাথেরিয়ন ধীরে ধীরে এগিয়ে এলো, তাদের নিঃশ্বাস মিলতে লাগলো।
আর ঠিক সেই সময় খুব ধীরে খুব সতর্কভাবে যেন কোনো পবিত্র প্রতিজ্ঞার মতো সে তার ঠোঁট ছুঁয়ে দিল সিলভার ঠোঁটে। চুম্বনটা ছিল প্রথম সূর্যোদয়ের মতো, ধীরে, নরম আর সত্যি। সিলভা একটু কেঁপে উঠল। তারপর তার হাত অ্যাথিরিয়নের গলার পেছনে গিয়ে জড়িয়ে ধরল। মুহূর্তটি দীর্ঘ হলো, যেন সময় নিজেই তাদের জন্য কিছুটা ধৈর্য ধরল। চুম্বনের পর দুজনেই কিছুক্ষণ চুপচাপ ছিল, কেবল হৃৎপিণ্ডের শব্দ আর ভালোবাসার নিঃশব্দ প্রতিধ্বনি বাজতে লাগল। সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। সূর্য যেন একটু বেশি উজ্জ্বল আজকে, বাতাসে যেন আজ অন্যরকম হালকা উৎসবের গন্ধ। ফিওনা যখন জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো, তখন সে দেখতে পেল জ্যাসপার ইতিমধ্যেই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো ওভারকোট আর তার চোখে সেই চেনা আত্মবিশ্বাস আর ঠোঁটে এক স্নিগ্ধ হাসি। আজকে তোমার জন্য একটা অন্যরকম দিন হতে যাচ্ছে হার্মিংবার্ড, জ্যাসপার বলল। আজ তুমি জানবে পৃথিবীতে আমার পদচিহ্ন কোথায় কোথায় ছড়ানো। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে জানত জ্যাসপার সাধারণ কেউ নয়, কিন্তু আজকের দিনটা যেন তার সমস্ত ধারণা ভেঙে দিতে চলেছে। এদিকে আলবিরা আর থারিনিয়াস সকালে বেরিয়ে পড়েছে নতুন প্রজেক্ট নিয়ে, একটা বৈশ্বিক কোম্পানির ক্লায়েন্টদের সঙ্গে মিটিংয়ে। ওদের পৃথিবীতে আগমনের একটা বড় উদ্দেশ্য ছিল এই প্রজেক্টের বিস্তার। আর জ্যাসপার, সে ফিওনাকে নিয়ে রওনা দিল। প্রথমে তারা গেল একটা বিশাল টাওয়ারে, ড্রাকোনিস গ্লোবাল টেকনোলজিস। ভবনটির গ্লাস দেয়ালগুলো সূর্যের আলোয় হীরের মতো ঝলমল করছিল। জ্যাসপার দেখালো এটি তার প্রথম পৃথিবীর ইনভেস্টমেন্ট, যেখানে তারা সুপার কম্পিউটিং এবং মহাকাশ গবেষণা নিয়ে কাজ করে। তারপর একে একে তারা গেল এল্ডার ক্রিস্টাল রিসোর্ট, বিশ্বের দামি হোটেল চেইনের একটার মালিক সে। ভেনোরা ফ্যাশন হাউস, বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইন ব্র্যান্ড যার ইনভেস্টর জ্যাসপার। ড্রাগন কোর এনার্জি, একটা শক্তি উৎপাদনকারী সংস্থা যারা ভিনগ্রহীয় প্রযুক্তিতে পৃথিবীতে সবুজ শক্তির বিপ্লব ঘটাচ্ছে। ফিওনা চুপচাপ গাড়িতে বসেছিল, কিন্তু তার চোখ বিস্ময়ে ছলছল করছিল। তুমি তুমি এত বড় কিছু করো, ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার হালকা হাসল। তার মানে তো তুমি বিলিয়নিয়ার, ফিওনা অবাক হয়ে বলল। জ্যাসপার এক ঠান্ডা হাসি দিল। হুম, ট্রিলিয়নিয়ার, কিন্তু বর্তমানে আমি শুধু একজন হাজবেন্ড যার সম্পদ তোমার হাসির চেয়ে মূল্যবান নয়। ফিওনার কণ্ঠে তখনও বিস্ময়ের রেশ, চোখে এখনও ঝিলমিল করছে আগুনের মতো আলো। সে হঠাৎ জিজ্ঞেস করল, তুমি তো তাহলে ইলন মাস্কের চেয়েও ধনী, তাহলে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় তোমার নাম নেই কেন? জ্যাসপার হালকা হেসে তাকালো তার দিকে। তার চোখে ছিল এক নিঃশব্দ অহংকার আর গভীর নিঃসঙ্গতা। সে বলল, আমি ভেনাসের প্রিন্স। এই পৃথিবীতে নিজেকে হাইলাইট করার কোনো ইচ্ছেই নেই আমার। আমি যা করেছি করব তা ভেনাসের জন্য, আর এখন তোমার আর আমাদের অনাগত সন্তানের জন্য। এটা বলেই জ্যাসপার একটু থামল, তারপর তার কণ্ঠ নরম হয়ে গেল। তবে যদি কখনোই পৃথিবীতে কেউ হাইলাইট হয়, সেটা হবে তুমি। ফিওনা কাপা কণ্ঠে বলল, আমি? জ্যাসপার এবার তার দুই হাত ধরে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, তুমি। আমি তোমাকে পৃথিবীর বেস্ট বিজনেস উইম্যান বানাবো। তুমি বাঁচবে নিজের পরিচয়ে, আমার পরিচয় নয়। তুমি হবে এমন এক নাম যার পাশে কোনো উপাধির দরকার হবে না, কারণ তুমি এডিসন ফিওনা, আর সেটাই যথেষ্ট। ফিওনার বুকটা কেঁপে উঠল। সে জানত এই মুহূর্তে কোনো রাজ্য, কোনো সিংহাসন, কোনো ডায়মন্ড কিংবা ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য এই একটিমাত্র বাক্যের সমান নয়। জ্যাসপার ফিওনার হাত ধরে নিয়ে গেল এক আধুনিক ঝকমকে ভবনের সামনে। ভবনটা যেন মেঘ ছুঁয়ে আছে, পুরোটা কাচের গায়ে আঁকা ঝলমলে রূপালি লোগো। ফিওনেক্স নিচে ছোট করে লেখা, পাওয়ার বাই ভিশন, ইন্সপায়ার বাই ফিওনা। ফিওনা থেমে গেল, তার চোখ বিস্ময়ে ছলছল করে উঠল। এটা এটা কি? তার গলা কেঁপে উঠল। জ্যাসপার ধীরে ধীরে বলল, এই ভবনটা শুধু একটা কোম্পানির অফিস নয়,
এটা তোমার স্বপ্নের প্রথম পদক্ষেপ। ফিওনেক্স তোমার নামে। এটা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এআই স্পেস টেক কোম্পানি। আমি শুধু বীজটা দিয়েছি, বাকি সাম্রাজ্য তুমি গড়বে। সিইও হিসেবে সিদ্ধান্ত তোমার, আমি শুধু ছায়া হব। ফিওনা চোখে পানি নিয়ে চুপ করে রইল। জ্যাসপার সামনে এগিয়ে গিয়ে দরজা খুলে বলল, আজ থেকেই ভবনের প্রতিটা দরজা তোমার জন্য। আমি চাই পৃথিবী জানুক একজন নারী শুধু প্রেম করতে জানে না, সে গড়তে জানে, লড়তে জানে, নেতৃত্ব দিতেও জানে। তুমি যদি চাও আমি এই সাম্রাজ্য তোমার পায়ের নিচে বিছিয়ে দেব। ফিওনা তার বুকের ভেতর দিয়ে এক শক্তির ঢেউ টের পেল। এটাই তো ভালোবাসা, যেখানে কেউ তার নিজের পরিচয়ের চেয়ে তোমার স্বপ্নকে বড় করে দেখে। ফিওনা অবাক চোখে তাকিয়ে আছে বিশাল ভবনের দিকে, যেখানে ঝকঝকে সোনালি হরফে লেখা ফিওনেক্স। তার চোখে জল, ঠোঁটে নীরব হাসি। জ্যাসপার চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইল, যেন সে ফিওনার প্রতিটা অনুভূতি নিঃশব্দে পড়ে নিচ্ছে। এত বড় উপহার, এত বড় স্বপ্ন, আমি এখনই কিভাবে শুরু করব প্রিন্স? ফিওনার গলা কেঁপে উঠল। জ্যাসপার তার কাঁধে হাত রাখল, গলার নিচে নরম অথচ দৃঢ়স্বরে বলল, না হার্মিংবার্ড, এখন তুমি শুধু বিশ্রাম নেবে। একবার আমাদের ছোট্ট বেবিটা নিরাপদে দুনিয়াতে এসে যাক, তারপর তুমি দৌড়াবে তোমার রাজ্যে। ফিওনেক্স অপেক্ষা করবে, পৃথিবী অপেক্ষা করবে। কিন্তু আমি চাই না তোমার শরীরের এক বিন্দু ক্লান্তিও তুমি এখন নাও। এখন তুমি শুধু মা হবে, আর আমি হব তোমার পাহারাদার। ফিওনা চোখ নামিয়ে নিচের দিকে তাকালো, নিজের পেটের দিকে, যেন ভেতরে কারো ছোট্ট নিঃশ্বাস সে অনুভব করতে পারছে। সে ধীরে বলল, তুমি কি আমাকেও কোনো প্রজেক্টের মতো প্রোটেক্ট করছো? জ্যাসপার হেসে বলল, না ফিওনা, প্রজেক্ট তো একটা সময় রেজাল্ট বের করে, কিন্তু তুমি আমার হৃদয়ের একমাত্র চিরস্থায়ী মিশন। ভোরের আলো তখন ভেসে উঠেছে এলডো প্রাসাদের সোনালি স্তম্ভে, কিন্তু রাজপ্রাসাদের থ্রোন হলঘরটি আজকে যেন আগুনে জ্বলছে। তার সামনে দাঁড়িয়ে আছে রাজা ড্রাকোনিস, ভয়ঙ্কর রূপে, চোখে লাল আগুনের ফুলকি। ভার্সিটি থেকে সাসপেন্ড, রাজার কণ্ঠ যেন বজ্রের মতো কাঁপিয়ে দিল দেয়ালগুলো। তুমি কি শুধু আমার ছেলে, না ড্রাকোনিস বংশের উত্তরসূরি? অ্যাথেরিয়ন কাঁধ শক্ত করে বলল, আমার দোষ আছে মানলাম, কিন্তু সেদিন। ড্রাকোনিস তাকে থামিয়ে দিলেন হাত তুলে, তোমার কোনো কিন্তু এই বংশের গরিমাকে রক্ষা করতে পারে না। তুমি কি জানো তোমার এক একটা পদক্ষেপ কিভাবে প্রভাব ফেলে সমগ্র রাজ্যে? তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ না রাখো, আমি কিভাবে বিশ্বাস করব তুমি একদিন ড্রাগনদের নেতা হবে? অ্যাথেরিয়নের চোখে এবার আগুন নয়, বরং গ্লানির ছায়া। আমি শুধুই নেতা হতে চাই না বাবা, আমি একজন স্বাধীন ড্রাগন হতে চাই, যার পথ একটু আলাদা। কিন্তু তাতে যদি আপনি লজ্জিত হন, তবে আমি সরে যাব। রাজা ড্রাকোনিস তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, তোমার আলাদা পথ যদি আমাদের সম্মান নষ্ট করে, তবে সেটা স্বাধীনতা নয়, দায়িত্বহীনতা। আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে সময় দিচ্ছি নিজেকে প্রমাণ করার। আগামী মাসের মধ্যেই তুমি কিছু অর্জন করে দেখাও, নইলে এলডোর উত্তরাধিকার প্রশ্নের মুখে পড়বে। ভোরে সূর্য উঠলেও এলডো রাজ্যের রাজপ্রাসাদের অভ্যন্তরে যেন এক বিন্দু আলো নেই। প্রাসাদের ট্রোন রুমে তার বাবার গর্জন কাঁপিয়ে দিচ্ছে ছাদের নিচের নীল আগুন। তোমার ভাইকে দেখো জ্যাসপার, আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো। একজন প্রিন্স কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলল, অথচ কারো নজরেও পড়ল না। আর তুমি ভার্সিটি থেকেও সাসপেন্ড। অ্যাথেরিয়নের বুকটা ধড়ফড় করল। সে ধীরে ধীরে বলল, আপনি সব সময় জ্যাসু ভাইয়ার সাথে আমার তুলনা কেন করেন বাবা? আমি কোনো প্রিন্স নই। তুমি হতে চাও না সেটা তো দেখতেই পাচ্ছি। রাজা ড্রাকোনিস তাচ্ছিল্য করে ঘাড় ঘুরিয়ে বললেন, তুমি ড্রাগনদের রক্ত বয়ে বেড়াও, অথচ চরিত্রে নেই কোনো দৃঢ়তা, না কোনো দায়িত্ববোধ। তুমি কাকে নেতৃত্ব দেবে অ্যাথেরিয়ন? এক ঝাঁক উড়ন্ত ফুলকে,
অ্যাথিরিয়নের মুখে রাগের আভাস ফুটে উঠল, কিন্তু সে চুপ থাকল। ড্রাকোনিস এবার ধীরে ধীরে আসলো তার কাছে। কণ্ঠস্বর হঠাৎই নরম হয়। তোমার মা চাইতেন তুমি তার মতো কোমল হও, আর আমি চাইতাম তুমি আমার মতো দৃঢ় হও। তুমি কোনোটাই হলে না। সেই মুহূর্তে অ্যাথিরিয়নের চোখে এক ফোঁটা জল জমে উঠল। রাতের আলো ঝলমল করছে ফার্স্ট ক্লাস রেস্টুরেন্টের সোনালি দেয়ালে। বিলাসবহুল শয্যায় ভরা টেবিলের পাশে বসে আছে ফিওনা আর জ্যাসপার। ফিওনার চোখে মিশেছিল বিস্ময়ের কৌতূহল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, প্রিন্স, এত এত সম্পদ তুমি এত কম বয়সে কিভাবে করলে? জ্যাসপার একটু হাসল, কিন্তু হাসিটা ছিল ভারাক্রান্ত। তার চোখে ঝলক ফেলেছিল অতীতের ছায়া। সে বলল, আমার জীবন অন্য ড্রাগনদের মতো কখনোই ছিল না ফিওনা। আমি জন্মেছি প্রিন্স হিসেবে। আর একজন প্রিন্স মানে ভেনাসের সমস্ত দায়িত্বের বোঝা তার কাঁধে। অর্থ, জলবায়ু, শাসন, সব কিছু। আমার বয়স যখন 10 বছর তখনই প্রথমে পৃথিবীতে এসেছিলাম, শুধু পৃথিবীর সব কিছু পর্যবেক্ষণের জন্য। 10 বছর থেকে আমার জীবন কাটে কঠোর পরিশ্রমে। ড্রাগনের মস্তিষ্ক মানুষদের থেকে আলাদা। আমাদের চোখ খুলতেই অনেক জ্ঞান থাকে। তবে আনন্দের সময় ছিল খুবই কম আমার জীবনে। যখন অন্য ড্রাগনরা ছোটবেলায় হেসে খেলে বড় হয়েছে, তখন আমি ভেনাসের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে মগ্ন ছিলাম। আমাদের সব সম্পদের 40% ছিল ড্রাকোনিসের হাতে। আজ সেই সম্পদ আমি 100% নিয়ে এসেছি। $1 ট্রিলিয়ন সাম্রাজ্য গড়েছি। কিন্তু এটা শুধুই আমার একার নয়, এটা পুরো ভেনাসের জন্য। ফিওনার চোখে এক মিশ্র অনুভূতি ফুটে উঠল, আশ্চর্য আবার গর্বের ছোঁয়া। জ্যাসপার সামনের কাচের জানালার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বাতাসে ভেসে আসা রেস্তোরাঁর নরম মিউজিকটাও যেন থেমে গেল তার কানের পাশে। তার কণ্ঠটা এবার একটু ভাঙা, একটু নিচু হলো। আমার মা খুব ছোট বয়সেই সমাধি হয়ে যান। আর শৈশব? সে হালকা মাথা নাড়ল। আমার শৈশবটা কেটেছে দায়িত্ব আর শাসনের ছায়ায়। আনন্দ ছিল না, স্বাধীনতা ছিল না, লাভ ফাংশনটাও ছিল না। আমার জীবনটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফিওনা ধীরে ধীরে জ্যাসপারের হাত ধরল, চোখে জল টলমল করছে। জ্যাসপার এবার ফিওনার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। কিন্তু যখন তোমার প্রেমে পড়লাম, বিশ্বাস করো, সেই সাদা কালো জীবনটা রংধনুর চেয়েও রঙিন হয়ে গেল। জ্যাসপার পুনরায় বলল, তোমার প্রেমে পড়ার আগে আমার জীবনটা ছিল নিঃস্ব এক সাদা কালো পৃষ্ঠা। কিন্তু যেদিন তোমার ছোঁয়ায় প্রথম হৃদয় স্পন্দন করল, সেদিন থেকে আমার অন্তরের ক্যানভাসে একে একে জ্বলে উঠল 16,77,216টি রং। পৃথিবীর যত রং আছে তার সব কয়টি যেন একসাথে ঝাঁপিয়ে পড়ল আমার নিরং অস্তিত্বের উপর। ফিওনা তখন আবেগে আপ্লুত হয়ে জ্যাসপারের হাতে চুমু খেল। সে ভাষা হারিয়ে ফেলেছে কিছু বলার। গত কয়েকদিনই যেন ফিওনার জীবনের গতি পাল্টে গেল। আকাশে ভেসে ভেসে প্রাইভেট জেটের জানালা দিয়ে পৃথিবীর মানচিত্রকে দেখে ফিওনার মনে হয়েছিল সে যেন একটা গল্পের পাতায় হাঁটছে। প্রথম দিন হংকংয়ের কাজঘেরা স্কাইলাইন স্পর্শ করে জ্যাসপার বলেছিল, অরিজিন স্কিল টেক, এশিয়ার সবচেয়ে দ্রুতগতির কমিউনিকেশন নেটওয়ার্ক এখান থেকেই শুরু। তারপর লন্ডন। বরফ ঢাকা টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে ফিওনা দেখেছিল অরিজিন বিলন ভেস্ট এর সদর দপ্তর। জ্যাসপার বলেছিল, ইংল্যান্ডের শত শত তরুণের জীবন আমি বদলে দিয়েছি এই কোম্পানির মাধ্যমে, ক্যান্সার রিসার্চে বিনিয়োগ করে। আমেরিকায় নিউ ইয়র্কের গগনচুম্বী ভবনের শীর্ষে অরিজিন স্কাইলাইন মিডিয়া, পৃথিবীর শীর্ষ 5 মিডিয়া গ্রুপের একটি। তুমি যখন চাইবে তোমার কণ্ঠস্বর এই পৃথিবীর শেষ কোণায় পৌঁছাবে। জ্যাসপার বলেছিল তার মাথায় হাত বুলিয়ে দিয়ে। আরও গিয়েছে দুবাই, জাপান, অস্ট্রেলিয়া। ফিওনার জন্য প্রতিটা অফিসের দরজা খুলেছে। অভ্যর্থনার আলোর নিচে দাঁড়িয়ে সব কর্মচারী সম্মানের চোখে তাকিয়েছে তার দিকে। এক বিকেলে প্যারিসের এক ছাদ বাগানে দাঁড়িয়ে ফিওনা বলে ফেলেছিল,
তুমি পুরো পৃথিবীকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছো। এ যেন এক একটা রাজ্য, আর তুমি সম্রাটের মতো আমায় তার রানীর আসনে বসাচ্ছ। জ্যাসপার তখন হেসে বলেছিল, এগুলো সব আমার নয় ফিওনা, এই পুরো সাম্রাজ্য তোমার চোখের আলোয় আলোকিত হচ্ছে। আমি শুধু পথ দেখিয়েছি, কিন্তু তুমি আমার শেষ গন্তব্য। মাত্র 3 দিন। মাত্র 3 দিনেই লিউঝান ভেঙে ফেলেছিল পৃথিবী আর ভেনাসের মধ্যবর্তী সব বাধা। সে এসেছিল ভালোবাসার তাগিদে, ড্রাগনের রূপে সে পৌঁছেছিল এল্ডোরাজ্যের সীমান্তে। ভেনাসের আকাশ তখন সন্ধ্যার গাঢ় নীল আর বেগুনি আলোয় ছায়াময়। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে নীরব শব্দে, যেন কোনো হারিয়ে যাওয়া অতীতকে স্মরণ করিয়ে দিচ্ছে রাজ্য। লিউঝান দাঁড়িয়েছিল পাহাড় ঘেরা মূল ফটকের সামনে। গা ভর্তি নীল ওভারকোট তখন ভিজে ভারী হয়ে পড়েছে, যেন পৃথিবীর ক্লান্তি তার কাঁধে লেগে আছে এখনো। কপালের চুলগুলো বৃষ্টির পানিতে লেপ্টে গিয়েছে চোখের কোণ ছুঁয়ে, তবুও তার চোখ দুটো জ্বলন্ত অগ্নিশিখার মতোই জ্বলছে। সে ধীরে ধীরে পা ফেলল এল্ডোর সোনালি পাথরের মেঝেতে। মাটির প্রতিটা ধূলিকণায়, বাতাসের প্রতিটা শ্বাসে যেন প্রাচীন ড্রাগনদের নিঃশ্বাস লেগে আছে। এ ছিল রাজকীয় অপার সৌন্দর্য ও দুঃসহ ইতিহাসে মোড়া এক ভূখণ্ড। আকাশ জুড়ে ভেনাসের সন্ধ্যাবেলা নেমেছে এক মায়াবী বিষণ্ণতায়। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল অ্যাকোয়ারা, তার হাতে ছোট্ট এক রূপার জলপাত্র। স্নেহভরে সে রাজপ্রাসাদের ছাদ বাগানে রাখা ফুল গাছগুলোয় পানি দিচ্ছিল। প্রতিটা পাতায়, প্রতিটা ফুলে যেন তার হৃদয়ের কোমলতা ঢেলে দিচ্ছিল সে। হঠাৎ কোনো এক অদৃশ্য ডাকে যেন থমকে গেল তার হাত। চোখ দুটো আপনা আপনি ছাদ থেকে দূরে রাজপ্রাসাদের মূল ফটকের দিকে চলে গেল। আর তখনই বৃষ্টির পর্দা ভেদ করে একটা চেহারা ফুটে উঠল চোখে। নীল ওভারকোটে ভিজে এক ছায়ামূর্তি। কপালে চুল লেপ্টে আছে, চোখ দুটো অদ্ভুত আগুনে ঝলসে উঠেছে। অ্যাকোয়ারা নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল, লিউঝান। শব্দটি যেন হারিয়ে গেল বাতাসে, কিন্তু তার হৃদয় তখন তীব্র স্পন্দনে কেঁপে উঠছে। দীর্ঘদিনের পুরনো মুখ, যাকে সে ভেবেছিল ফিরে আসবে না কখনো, সে দাঁড়িয়ে আছে আবার এল্ডোরাজ্যের ঠিক সামনে। ভিজে নীরব, অথচ প্রতিটা ক্ষণে যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছে তার উপস্থিতি। অ্যাকোয়ারার চোখে তখন শুধু একটাই মুখ, লিউঝান। তার হৃদয় যেন এক লহমায় কয়েক বছর পার করে ফেলল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। জলপাত্রটি রেখেই ছুটে নেমে এলো ছাদ থেকে। নিজের কক্ষে ঢুকে রাজপরিবারের সিলমোহর খচিত ছাতাটি হাতে তুলে নিল। বৃষ্টির ধারার তোয়াক্কা না করে বেরিয়ে এলো ছুটে। এক নিঃশ্বাসে পৌঁছে গেল প্রাসাদের মূল ফটকে। তার হাতে থাকা ছাতাটি ধীরে ধীরে তুলে ধরল লিউঝানের মাথার উপর। বৃষ্টি থেমে থাকেনি, কিন্তু তাদের দুজনের মাঝখানে এখন একটা নীরব আচ্ছাদন। একটা মুহূর্ত, দুটো দৃষ্টি, অথচ কোনো শব্দ নেই। লিউঝান চুপচাপ হাত বাড়ালো, আর অ্যাকোয়ারা নিঃশব্দে তার হাত ধরল। তারপর কোনো প্রহরীর তোয়াক্কা না করে লিউঝান অ্যাকোয়ারার হাত ধরে নিয়ে গেল রাজপ্রাসাদ থেকে একটু দূরেই সেই গোপন ফুলের বাগানের দিকে। সেখানে ছিল ভেনাসের সবচেয়ে অপার্থিব ফুলগুলো, যেগুলোর গন্ধে হৃদয়ের না বলা কথা জেগে ওঠে। লিউঝান ধীরে ধীরে অ্যাকোয়ারার চোখের দিকে তাকালো। তার চোখে ছিল দীর্ঘপথ পেরিয়ে আসা এক নিঃশব্দ ঝড়। হঠাৎ এক টান দিয়ে সে অ্যাকোয়ারার হাতে ধরা ছাতাটা মাটিতে ফেলে দিল। ছাতাটা ছো মেরে গড়িয়ে পড়ল ভেজা ঘাসের উপর। 1 সেকেন্ডের মধ্যেই ঝিরঝিরে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ল অ্যাকোয়ারার কাঁধে, গালে, চুলে। সে কেঁপে উঠল হালকা ঠান্ডায়। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। ঠিক তখনই লিউঝান এক ঝটকায় তাকে বুকে জড়িয়ে ধরল। এক হাত দিয়ে তার কোমরটাকে শক্ত করে আগলে রাখল, অন্য হাতে মাথাটা টেনে নিল নিজের কাঁধে। বৃষ্টির নিচে নিঃশব্দে ধুকধুক করা দুটো হৃদয় এক হয়ে গেল। চারপাশটা যেন নিঃশেষ হয়ে গেল, শুধু বৃষ্টির শব্দ আর হৃদয়ের গভীর নিস্তব্ধতা। অ্যাকোয়ারা প্রথমে স্তব্ধ, তারপর তার দম বন্ধ হয়ে আসতে লাগল। এটা কি স্বপ্ন, নাকি সত্যি এই দীর্ঘ অপেক্ষার শেষ প্রহর?
লিউঝান অবশেষে ফিরে এসেছে শুধুই তার জন্য। কিছুক্ষণ বাদে লিউঝান অ্যাকোয়ারাকে বুক থেকে সরিয়ে বলতে লাগলো। লিউঝানের কণ্ঠটা ছিল ভেজা, ভারী আর একটু কাঁপা। আমি জানি না দ্বিতীয়বার ভালোবাসা যায় কিনা, কিন্তু যেদিন তুমি তোমার মনের কথাটা বললে আমি চলে গেলাম অন্য পৃথিবীতে। সেদিন থেকেই আমার হৃদয়টা যেন ধীরে ধীরে পুড়ে যাচ্ছিল। কি নাম দেয় সেই অনুভূতিকে আমি জানি না, কিন্তু জানো একু, আমি আমি ভীষণভাবে মিস করেছি তোমাকে। এটা কি এটাও কি ভালোবাসা? অ্যাকোয়ারা একটু দূরে তাকালো, যেন বৃষ্টির পর্দায় লুকিয়ে আছে তার কথাগুলো। তারপর ধীরে ধীরে শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলল, ভালোবাসা দ্বিতীয়বারও হৃদয়ে ফিরে আসে লিউঝান, যদি সময়টা সঠিক হয় আর ব্যক্তিটাও সঠিক হয়। ঠিক এই মুহূর্তের মতো। তাদের মাঝখানে তখন আর কোনো ছাতা ছিল না, ছিল কেবল ভিজে যাওয়া দুটো হৃদয়, যারা বুঝে গেছে ভালোবাসা কখনো একবারই সীমাবদ্ধ হয় না। অ্যাকোয়ারা কিছু না বলে চুপ করে রইল। হয়তো হাজারটা কথা ঘুরছিল তার মনে, কিন্তু ঠোঁট অবধি কিছুই আসলো না। লিউঝান আস্তে করে তার গালে হাত রাখল, চোখে অদ্ভুত এক কোমলতা। জানো, আকাশি রংটা শান্তির প্রতীক, আর তোমার চোখ দুটো, ওখানে পুরো একটা আকাশ লুকানো। আমি সারা জীবন ওই চোখে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো। তুমি তুমি একমাত্র মেয়ে যে আমার অতীতকে বুঝেছ, সম্মান করেছ, আমার মনের ভেতরকার যুদ্ধগুলো বুঝতে চেয়েছ, আর তখনও তুমি আমার পাশে থাকতে চেয়েছ। তোমাকে আমি কিভাবে হারিয়ে ফেলি একু? বৃষ্টির ফোঁটা তখন দুজনের গা বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু তাদের হৃদয়ের মাঝে এক উষ্ণতার স্রোত বইতে শুরু করেছে। অ্যাকোয়ারা হঠাৎই থেমে গেল, চোখ দুটো কিছুক্ষণ স্থির লিউঝানের চোখে। তারপরেই নিঃশব্দে গড়িয়ে পড়ল প্রথম অশ্রুবিন্দুটা। কোনো শব্দ ছিল না, শুধু বৃষ্টির ফোঁটা আর ভেজা নিঃশ্বাসের মাঝখানে অ্যাকোয়ারার কান্না যেন এক সুরহীন সঙ্গীত হয়ে বেজে উঠল। সে মুখ ঘুরিয়ে ফেলার চেষ্টা করল, কিন্তু লিউঝানের হাত ছাড়ল না তার মুখ। লিউঝান ফিসফিস করে বলল, কাঁদো, কাঁদো অ্যাকোয়ারা, আমি এখানে আছি, এবার আর পালিয়ে যাব না। অ্যাকোয়ারা কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো না আমি কতদিন এই শব্দগুলো শুনতে চেয়েছি। তুমি ফিরবে এই বিশ্বাসটুকু নিয়ে আমি ছিলাম। তার কণ্ঠ ভেঙে পড়েছে, কিন্তু সে আর নিজের আবেগ লুকাতে পারছে না। লিউঝান তাকে আরও কাছে টেনে নিল, বৃষ্টি ভেজা শরীরে আঁকড়ে ধরল গভীর ভালোবাসায়। এই মুহূর্তে ভেনাসের আকাশও হয়তো একটু নরম হয়ে এসেছে। লিউঝান বুঝে উঠতে পারছিল না কিভাবে থামাবে অ্যাকোয়ারার অঝোর কান্না। তার সমস্ত শক্তি, সমস্ত যুক্তি যেন অকার্যকর হয়ে গিয়েছে ওই কয়েকটা অশ্রুবিন্দুর সামনে। তার হৃদয়টা কেঁপে উঠল। এই কান্না আমি আর সহ্য করতে পারছি না। লিউঝান আর এক মুহূর্ত নিজেকে আটকে রাখতে পারল না। অ্যাকোয়ারার ভিজে চুল, অশ্রুসজল আকাশী চোখ, কাঁপতে থাকা ঠোঁট, সব কিছুই যেন আগুন ধরিয়ে দিল তার হৃদয়ে। লিউঝান আচমকাই এগিয়ে এলো, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। এক উগ্র আবেগে, এক তীব্র টান আর না পাওয়ার যন্ত্রণায় ঠোঁট বসালো অ্যাকোয়ারার ঠোঁটে। সেই চুম্বনে ছিল ক্ষতবিক্ষত একটা আকুতি, না পাওয়া দিনের রাগ, অপেক্ষার ব্যথা আর ভালোবাসার দাবি, সব মিশে এক হয়ে গিয়েছিল সেই চুম্বনে। অ্যাকোয়ারা প্রথমে হতবম্ব হয়ে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই নিজের সমস্ত দ্বিধা ভেঙে সাড়া দেয় সেই চুম্বনে। বৃষ্টি ঝরছিল, ফুলেরা কাঁপছিল, আর লিউঝান অ্যাকোয়ারাকে বুকে টেনে নিয়ে ধীরে ধীরে বাগানের নরম ঘাসের উপর শুয়ে পড়ে চুম্বনরত অবস্থায়। তার বুকের উপর ছিল অ্যাকোয়ারা, আর দুই জোড়া ঠোঁট তখনও লেগে আছে একে অপরের সঙ্গে। অন্ধকার আকাশের নিচে বৃষ্টি ভেজা ভেনাসে দুটো হৃদয় তখন নীরবে একে অপরের কাছে আত্মসমর্পণ করছিল। জ্যাসপার আপাতত ফিওনাকে তার সম্পদের অর্ধেকাংশ দেখিয়েছে মাত্র, কেবলমাত্র হালকা এক ঝলক। তারপর দুজনেই বিলাসবহুল এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে উঠে পড়ে গাড়িতে। পরবর্তী গন্তব্য তাদের একটা চাইনিজ শপিং মল, যেখানে ফিওনা কিনবে নিজের জন্য কিছু কমফোর্টেবল পোশাক।
বেইজিং শহরের রাস্তাগুলো তখন স্নিগ্ধ বিকেলের আলোয় ভরে উঠেছে। আকাশে হালকা আভা, বাতাসে বসন্তের পরশ। পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা ছুটে চলেছে শহরের ব্যস্ত রাস্তায়। গাড়িতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ ফিওনার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে ধীরে ধীরে বলে ওঠে, আচ্ছা প্রিন্স, আমি সবগুলো অফিস ঘুরলাম, কিন্তু একটা জিনিস খুব নজরে পড়ল। তোমার অফিসে কোনো মেয়ে কর্মী নেই, সব ছেলে কর্মী। একটাও মেয়ে নেই, কেন এমনটা? জ্যাসপার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ গাড়ির ব্রেকে হালকা চাপ দেয়। গাড়ি থেমে যায়, তারপর চুপচাপ ফিওনার দিকে ঘুরে তাকায় সে। চোখে তীব্র এক স্মৃতি জেগে ওঠে। জ্যাসপার শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বলেছিলাম আমি পৃথিবীতে 2বার এসেছিলাম, কিন্তু না, সত্যিটা হলো আমি এসেছিলাম বহুবার। বিজনেস এক্সপ্যানশনের জন্য, ইনভেস্টমেন্টের জন্য। তখন আমার সব অফিসেই ছেলেমেয়ে কর্মী ছিল সমান সংখ্যায়। আমি মেয়ে ক্লায়েন্টদের সঙ্গেও ডিল করেছি বহুবার। বিজনেস ট্রিপে গেছি সব অফিসের কর্মীদের সাথে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর আমার জীবনে এমন কিছু ঘটল যা আমি কখনোই ভাবিনি। আমার হিসেব অনুযায়ী অন্তত 50 জন মেয়ে সুইসাইড করেছিল এই কয়েক বছরে শুধুমাত্র আমার জন্য। ফিওনা অবাক হয় না, সে শুধু শান্ত গলায় বলে, তারা আত্মহত্যা করেছিল মানে? পুরো ঘটনা খুলে বলো তো প্রিন্স। জ্যাসপার একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে জ্যাসপার তাকায় ফিওনার চোখে। সেই চোখে এক ধরনের বিস্ময়কর সৌন্দর্য মিশে আছে, যেন তার ভেতরে পুরো মহাকাশ ঘুরপাক খাচ্ছে। তারপর গভীর এক শ্বাস নিয়ে বলতে শুরু করে, তুমি জানো হার্মিংবার্ড, জ্যাসপার শুরু করলো নরম কণ্ঠে, আমি যখনই পৃথিবীতে এসেছি কখনো সরাসরি কারো চোখে চোখ রাখিনি। সবসময় মাস্ক, সানগ্লাস পরে থাকতাম। একমাত্র তোমার সামনেই আমি আমার মুখ প্রদর্শন করেছিলাম। আর দ্বিতীয় দিন তোমার ফ্রেন্ডের সামনে, কারণ আমার তখন উদ্দেশ্য ছিল তোমাকে আমার প্রতি আকৃষ্ট করে আমার কাজ হাসিল করা, আমার ভাইকে উদ্ধার করা। তাই তোমার সামনেই আমি এমন খোলামেলাভাবে গিয়েছিলাম। তবে আমি এমন জায়গাগুলোই বেছে নিতাম যেখানে মানুষের ভিড় কম থাকত। কিন্তু কিছু ব্যবসায়িক সফরে ক্লায়েন্টরা আমার মুখ দেখেছে। অনেকেই অবাক হয়ে তাকিয়ে থাকত, কেউ কেউ সরাসরি প্রপোজও করেছিল। এমনকি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির মেয়ে সেও। তারা আমাকে ভালোবাসতে চেয়েছে, ছুঁতে চেয়েছে। এক মুহূর্ত থেমে জ্যাসপার চোখ নামায়, তারপর পুনরায় বলতে লাগলো, কিন্তু তখন আমার ভেতরে লাভ ফাংশন ছিল না, হৃদয় ছিল, অনুভূতি ছিল না। আমি তাদের সঙ্গে রুড আচরণ করতাম, যে কোনো দেয়াল তুলে দিতাম। কেউ কেউ ওয়ান নাইটের অফার করত। তারা বলতো শুধু এক রাতের জন্য হলেও তারা আমাকে চায়। আমি আরও গা জ্বালানো আচরণ করতাম, আরও বেশি তাদের অপমান করতাম। আর এরপর শুনতাম কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছে, এমনকি কেউ কেউ আত্মহত্যাও করেছে। গাড়িতে হালকা নীরবতা নেমে আসে। বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে ওঠে। একদিন অফিসে রাত করে কাজ করছিলাম। সেদিন কয়েকজন সহকর্মী আমার মুখ দেখে ফেলে। তারাও স্বাভাবিক থাকেনি। আমার মতো কেউ হয়তো এই পৃথিবীতে এক ধরনের অভিশাপ। ড্রাগনদের থেকে মানবী নারীরা অনেক বেশি আকর্ষিত হয় রূপের প্রতি। আর আমি এই পৃথিবীর জন্য ছিলাম এক অভিশপ্ত রূপকথা। ফিওনা তখন ধীরে হাত বাড়িয়ে জ্যাসপারের মুখটা নিজের হাতে তুলে ধরে। তার চোখ জলের মতো স্বচ্ছ, কিন্তু তাতে ঝরে পড়া ভালোবাসার গভীরতা। তুমি তো ঐশ্বরিক, তুমি শুধুই পৃথিবীর সবচেয়ে সুদর্শন নও, আমি বলবো পুরো মহাবিশ্বের মধ্যে সবচেয়ে মোহময়, সবচেয়ে অপার্থিব প্রাণ। তোমাকে দেখলে মনে হয় দেবতার চেয়ে বেশি কিছু তুমি। আর আমি পৃথিবীর সবচেয়ে লাকি গার্ল, যে কিনা তোমাকে ভালোবাসতে পেরেছে, ছুঁতে পেরেছে। জ্যাসপার পুনরায় ফিওনার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, এইসব ঘটনার পর আমি সিদ্ধান্ত নেই আর কখনো কোনো নারী কর্মী থাকবে না আমার কোনো অফিসে। আর মেয়ে ক্লায়েন্ট, তাদের সঙ্গে আর কোনো ডিল নয়। ফিওনা একটু চুপ করে,
তারপর ঠোঁটে হালকা বাঁকা হাসি নিয়ে বলে, তোমার জন্য অর্ধশত নারী আত্মহত্যা করেছিল, তাই তো? একটু থেমে ঠান্ডা কণ্ঠে বলল, ভালোই করেছে মরেছে, না হলে আমি নিজেই খুঁজে খুঁজে বের করে মেরে ফেলতাম। গাড়ি ছুটে চলেছে পুনরায়। ফিওনা আজও বিশ্বাস করতে পারছে না তার পাশে বসে আছে সেই পুরুষ, যে মানুষ হয়েও মানুষ নয়, এক অপার্থিব প্রাণ, জ্যাসপার অরিজিন। সে চালাচ্ছে গাড়ি, কিন্তু মনে হয় যেন কোনো রাজ্যপাটের মহারাজ তার সিংহাসনে বসে ধীর নিয়ন্ত্রিত, অথচ এমন এক জ্যোতি নিয়ে যা মানুষকে চোখ ফেরাতে দেয় না। জ্যাসপারের ত্বক যেন বিশুদ্ধ চাঁদের আলোতে তৈরি, কোনো দাগ নেই, অদ্ভুত মসৃণ। তার গালের হাড়ের গঠন যেন কোনো দেবশিল্পীর খোদাই করা মূর্তি, নির্ভুল, নিখুঁত, অভিজাত। নাকটার সুনির্মিত, চোখ দুটো সেই স্বর্ণাভ ছায়াময় চোখ, যা গভীর অরণ্যের মতোই, যেগুলোতে আকাশের তারা হেসে ওঠে। তার চোখের গভীরে তাকালে ফিওনার মনে হয় তার দেখা মহাবিশ্বের মতো এক অসীম রহস্যের দিকে তাকিয়ে আছে সে। চুলগুলো লম্বাটে, ঢেউ খেলানো, হালকা নীলাভ কালো, যা এক এক সময় সূর্যের আলোয় রূপালি ঝিলিক দেয়। ঠোঁটজোড়া তার ধারালো কিন্তু কোমল, আর হালকা রক্তিম বেগুনি। এমন ঠোঁট তো আসলেই পৃথিবীর কারো হয় না। আর সেই গলার স্বর যেন কোনো সিম্ফনির লীলা, শুধু শোনা যায় না, হৃদয়ে বাজে। ফিওনার মনে হলো জ্যাসপার পৃথিবীর কোনো সৌন্দর্যের মাপকাঠিতেই পড়ে না। তার সৌন্দর্যকে তুলনা করা চলে না কোনো অভিনেতার সঙ্গে, না কোনো রাজপুত্রের সঙ্গে। সে যেন গ্রিক দেবতার মতো অলৌকিক, আবার জাপানি রাজপুত্রের মতো রুচিশীল। যেন কেউ মহাবিশ্বের সমস্ত সৌন্দর্য একত্র করে এক অব্যয় গড়ে তুলেছে, আর সেটি এখন তার পাশে বসে আছে। ফিওনা মনে মনে বলে ফেলল, তুমি তো শুধু পৃথিবীর নও, পুরো মহাবিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ, যার জন্য অর্ধশত নারী সুইসাইড করেছে। আর আমি পৃথিবীর সেই লাকি গার্ল, যেই অপরূপকে এত কাছ থেকে দেখতে পাই প্রতিদিন। জ্যাসপার গাড়ি চালাতে চালাতে হালকা হাসছে, একটা ধীর গভীর হাসি। তার হাসিতে ফিওনার বুক কেঁপে উঠল হঠাৎ করেই। সে জানে এই হাসি বহু হৃদয় পুড়িয়ে দিতে পারে, কিন্তু আজ সেই হাসির অধিকারী একমাত্র সে। গাড়ি মোড় নিল সামনে ঝলমলে আলোয় ভরা একটা শপিং মল। অবশেষে তারা শহরের সবচেয়ে বিলাসবহুল শপিং মলে পৌঁছে যায়। লেডিস শপিং ফ্লোরের সামনে এসে জ্যাসপার দাঁড়িয়ে পড়ে। তুমি যাও, আমি বাইরে অপেক্ষা করছি, জ্যাসপার শান্তভাবে বলে। ফিওনা মাথা নেড়ে ভেতরে ঢুকে যায়। মলের ঝকঝকে আলোয় চারপাশ ঝলমল করছে। ফিওনা একে একে কয়েকটা ড্রেস বেছে নেয়, রঙিন, আরামদায়ক, চীনের হালকা শীতে পরার উপযোগী ড্রেস। একটা ড্রেস পরে দেখতে চেয়ে ট্রায়াল রুমে ঢোকে। কিছুক্ষণ পর সে বেরিয়ে আসে। শপিং মলের দোতলায় নারীদের সাজঘরের গেট খুলে ফিওনা যখন বেরিয়ে এলো, তখন ঠিক সেই মুহূর্তে জ্যাসপার পেছন ফিরে দাঁড়িয়েছিল। ফিওনার উপস্থিতিতে তার দিকে ঘুরে তাকালো। তার চোখে কালো সানগ্লাস, মুখে পাতলা কালো মাস্ক। তবুও দেখা না গেল সেই দৃষ্টির গাঢ়তা যেন হাওয়ায় দোলা দিল। ফিওনা ট্রায়াল রুম থেকে মেরুন রঙের একটা ফিগার হাগিং বডিকন পরে এসেছে। চিকন ফিতের হাতা আর পিঠটা পুরোপুরি খোলা। কোমরের ভাঁজ ধরে যেন পোশাকটা শরীরের গঠনকে আরও স্বচ্ছন্দে প্রকাশ করেছে। তার হিলের টোকায় মেঝেতে অনুনাদ উঠেছে, আর প্রতিটা পা ফেলাতে যেন বাতাস থমকে যাচ্ছে। জ্যাসপারের ভেতরে কিছু একটা থেমে যায় সেই মুহূর্তে। সে তাকিয়ে থাকে স্তব্ধ, নীরব আর মুগ্ধ নয়নে। জ্যাসপারের নিঃশ্বাস আটকে আসে কিছুক্ষণের জন্য, তবে ফিওনা সেটা বুঝতে পারে না, কারণ জ্যাসপারের মাস্কের আড়ালে চাপা পড়ে থাকা মুখের অভিব্যক্তি আর চোখের পেছনে সানগ্লাস। ফিওনা সামনে এসে দাঁড়ায়, একটু ঘাড় কাত করে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমাকে? জ্যাসপার গলার স্বর নিচু করে বলল, একটু বেশি হট, কিন্তু এই হটনেস আমি ছাড়া কেউ দেখতে পারবে না। বলেই জ্যাসপার নিজের কালো ওভারকোটটা খুলে নিঃশব্দে ফিওনার কাঁধে জড়িয়ে দেয়, যেন পুরো পৃথিবী থেকে তাকে আড়াল করে রাখল।
তারপর সে ফিওনার হাত থেকে শপিং ব্যাগ নিয়ে ফিওনার নরম হাতটা নিজের শক্ত হাতে ধরে এস্কেলেটর দিয়ে নিচে নামতে শুরু করে। নিচতলায় পৌঁছে ঠিক মলের এক্সিট গেটে পৌঁছাতেই হঠাৎ থেমে যায়। জ্যাসপার এক ঝলকে কিছু দেখে ফেলে। সে ফিওনাকে থামায়, তারপর চোখ নামিয়ে ফিওনার হিল জুতোর দিকে তাকিয়ে থেকে এক পলকে বলে, তুমি এই অবস্থায় হিল পরেছ? ফিওনা একটু অবাক হয়। কি হয়েছে? জ্যাসপার কোনো উত্তর না দিয়ে এক হাঁটু ভেঙে বসে পড়ে। তারপর আলতো করে ফিওনার পা থেকে হিল খুলে নেয়। ফিওনা বিস্ময়ে ফিসফিসিয়ে বলে, প্রিন্স, তুমি কি করছো? জ্যাসপার নিচু গলায় কিন্তু দৃঢ়ভঙ্গিতে বলে, ফিওনা, তুমি জানো না এই মুহূর্তে হিল পরাটা কতটা বিপজ্জনক? যদি পড়ে যাও, আমি আমার বেবিকে নিয়ে একটু রিস্ক নিতে পারি না। ফিওনা মুচকি হেসে বলে, আমার অভ্যেস আছে প্রিন্স, আমি হিল সামলাতে পারি। জ্যাসপারের চোখে সানগ্লাস থাকলেও চোখ দুটো যেন আগুন হয়ে ওঠে। আমি অভ্যেসের নয়, নিরাপত্তায় বিশ্বাস করি। ফিওনা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, তাহলে আমি খালি পায়ে যাব? জ্যাসপার কিছু না বলে সোজা দাঁড়িয়ে পড়ে। এক হাতে শপিং ব্যাগ, আরেক হাতে ফিওনার হিল ধরা। হঠাৎ সে নিঃশব্দে ফিওনার কোমরে হাত রেখে তাকে কোলে তুলে নেয়। প্রিন্স! ফিওনার মুখে চমকের ধ্বনি। ফিওনা লজ্জায় মুখ গুজে ফেলে তার বুকে। আর জ্যাসপার, যার মুখ ঢেকে রেখেছে মাস্ক, চোখ আড়াল করা সানগ্লাসে, তবু সেই মুখের কোণে এক অপার হাসি খেলে যায়। সেই হাসি কেবল একজন ফিওনার জন্যই। জ্যাসপারের কোলে মাথা গুজে থাকা ফিওনা হঠাৎ চোখ মেলে চারপাশে তাকায়। শপিং মলের গ্লাস দেওয়াল গেটের সামনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, সিকিউরিটি গার্ড, সবাই তাকিয়ে আছে তাদের দিকে। সে একটু লজ্জা পেয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, প্রিন্স, নামাও আমাকে, সবাই দেখছে। কিন্তু ফিওনার কণ্ঠস্বরে সেই সংকোচ যেন জ্যাসপারের হৃদয়ে কোনো রেখাপাতই করে না। তার বদলে সে হঠাৎই থেমে দাঁড়ায়। মুখের মাস্কটা সরিয়ে অসীম দৃঢ়তায় ফিওনার ঠোঁটের উপর তার ঠোঁট বসিয়ে দেয়। আচমকা চুম্বনে ফিওনার নিঃশ্বাস কেঁপে ওঠে। সে দুই হাতে জ্যাসপারের গলা জড়িয়ে ধরে, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। জ্যাসপার গভীরভাবে ফিসফিস করে বলে, এমন ড্রেস পরে সামনে এসেছিলে কেন? এটা বলেই পুনরায় কিস করতে করতে সে গেট পেরিয়ে রয়্যাল বোয়া টেল গাড়ির দিকে এগিয়ে চলে। লোকজনের চোখের সামনে, অথচ তাদের দুজনের মাঝে যেন এক নির্জন মহাবিশ্ব তৈরি হয়। একসময় ফিওনা ঠোঁট সরিয়ে নিতে নিতে একটু ধাক্কা দিয়ে বলে, প্রিন্স, তুমি কি করছো? এটা কিস করার জায়গা নয়। তখন জ্যাসপার থেমে দাঁড়ায় না, একটুও না। তার ঠোঁটে এক চঞ্চল সাহসী হাসি। কিস করতে প্লেস লাগে না হামিংবার্ড, সে বলে ওঠে। শুধু লাগে দুইজন প্রাণীর নিউরন সিগন্যালিন, হালকা অ্যাড্রেনালিন র্যাশ, আর সবচেয়ে জরুরি অক্সিটোসিন। বাকি সব কিছু আমার শরীরে এখন ঠিকঠাক চলছে। অবশেষে জ্যাসপার কোনো কথা না বলেই ফিওনাকে আগলে ধরে। তার কাঁধে মাথা রাখা ফিওনার কেশরাশি বাতাসে উড়ে ওঠে। নিঃশব্দে কিন্তু এক গভীর অভিমানে সে ফিওনাকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। সামনের লোকেরা একটু কৌতূহলী হয়ে তাকালেও জ্যাসপারের চোখে সেই চিরচেনা ঠান্ডা আগুন, যা কাউকে ভয় পাইয়ে দিতে যথেষ্ট। ফিওনা বুঝতে পারে এই পুরুষটাকে কেউ থামাতে পারবে না। যে একবার ভালোবাসে সে গোটা পৃথিবীকে পাশ কাটিয়ে শুধু তাকে রক্ষা করে। গাড়ির দরজা খুলে জ্যাসপার আদরের স্পর্শে ফিওনাকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরতেই রয়্যাল বোয়া টেল যেন বুলেটের গতিতে ছুটে চলে। গাড়ির ভেতরে তখন এক গভীর নিস্তব্ধতা। ফিওনা জানালার পাশে বসে থাকে, তার গলায় থাকা হালকা সাদা পর্দার মতো স্ক্রাব উঠছে। জ্যাসপার মাঝে মাঝে ফিওনার দিকে আর চোখে তাকায়। তার চোখের পেছনে মৃদু আলো, যেন বলে উঠছে, তুমি আমার হামিংবার্ড, শুধুই আমার। প্রায় আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় মিস্টার চেনসিংয়ের বাড়ির সামনে। সন্ধ্যার আলোয় চেনসিংয়ের বাড়ি যেন জ্বলজ্বল করছে কোনো মহাজাগতিক গবেষণাগারের মতো।
গাড়ি থামতেই জ্যাসপার নেমে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ায়। তার চোখে সানগ্লাস, মুখে সেই মাস্ক, তবুও ফিওনা জানে এই মুখটা পৃথিবীর নয়। এটা মহাবিশ্বের সবথেকে রহস্যময়, সবথেকে আকর্ষণীয় সৌন্দর্যের নাম জ্যাসপার। চলো, সে বলে, তার কণ্ঠে অদ্ভুত কোমলতা। ফিওনা নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়। জ্যাসপার আবারও তাকে নিজের পাশে টেনে নেয়। এবার আর কোলে নয়, তবে এমনভাবে জড়িয়ে ধরে যেনই পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন তার পাশে হাঁটছে। এলডো প্রাসাদের এক কোণে রাত্রির নীলাভ আলো ছড়িয়ে পড়েছে। ছাদের উপরে ভেনাসের রূপালী জ্যোৎস্না ঠিকরে পড়ছে গম্বুজের কাছে। সেই অপার্থিব সৌন্দর্যের মাঝখানে বসে আছে লিউঝান, চোখে এক অস্থিরতা। প্রাসাদের একটা ঝুলন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অ্যাকোয়ারা। তার নীল রঙা চুল বাতাসে উঠছে, আকাশি রঙা চোখে অন্যমনস্ক দৃষ্টি। লিউঝান ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তুমি এখনো ভেবেই চলেছ অ্যাকু? তার গলায় উদ্বেগ। অ্যাকোয়ারা শান্ত গলায় উত্তর দেয়, ঝান, আমি পৃথিবীতে ফিরতে চাই না এমন নয়, কিন্তু প্রিন্সের অনুমতি ছাড়া আমি এক কদমও এগোতে পারবো না। লিউঝান একটু অসহায় ভঙ্গিতে বলে, তুমি তো জানো জ্যাসপার এখন পৃথিবীতে আছে। কে জানে কবে ফিরবে? আমরা কি ততদিন অপেক্ষা করব? অ্যাকোয়ারা ধীরে মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, কারণ এটা শুধু অনুমতির ব্যাপার নয়, এটা আনুগত্যের প্রশ্ন। আমি প্রিন্সের সৈন্য, তার অধীনে থেকেছি চিরকাল। তিনি এখন পৃথিবীতে তার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন। তার অনুপস্থিতিতে আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না। লিউঝান কিছুক্ষণ নীরব থাকে, তারপর মাথা নিচু করে বলে, ঠিক আছে, আমি ততদিন এখানেই থাকব, যতদিন না তুমি আমার সঙ্গে পৃথিবীতে ফিরে যেতে রাজি হও। অ্যাকোয়ারা বিস্মিত চোখে তাকিয়ে থাকে। তার ঠোঁটে এক ফোঁটা মৃদু হাসি খেলে যায়, যদিও সেটা লিউঝান দেখতে পায় না। ভেনাসের আকাশে তখন দুটো নক্ষত্র পাশাপাশি জ্বলে উঠেছে। অ্যাকোয়ারা ব্যালকনির কিনারায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়েছিল। এলডো প্রাসাদের স্নিগ্ধ বাতাসে তার নীল চুল উঠছিল ধীরে ধীরে, আর ভেনাসের আলোয় তার ত্বক যেন জ্বলজ্বল করছিল রূপার মতো। হঠাৎই পেছন থেকে দুটো হাত এসে জড়িয়ে ধরল তাকে। লিউঝান নিঃশব্দে কাছে এসে তাকে আগলে রেখেছে। অ্যাকোয়ারা প্রথমে একটু চমকে উঠল, তারপর স্বাভাবিক হয়ে গেল। লিউঝানের নাক তার চুলে ডুবে যায়। সে ধীরে শ্বাস নেয়। এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ। না, এটা পৃথিবীর কোনো সুগন্ধি নয়, এমনকি ভেনাসের বাগানেও এমন কিছু জন্মায় না। এটা যেন কারো আত্মার গন্ধ, পরিচ্ছন্ন, কোমল, অথচ নেশাগ্রস্ত করে ফেলে এক নিমিষেই। তোমার চুলে কি দুতি মাখানো থাকে? লিউঝানের কণ্ঠ রুদ্ধস্বরে ফিসফিস করে ওঠে। এই ঘ্রাণ আমি আগে কখনো পাইনি কোথাও, যেন আমার হৃদয়ের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। অ্যাকোয়ারা তার চোখ বন্ধ করে একটুখানি নিঃশ্বাস ফেলে। সে কিছুই বলে না। তার চোখে মুখে কোনো বিস্ময় নেই। লিউঝানের এমন আচরণ সে আগে কখনো দেখেনি। কিন্তু এবার তার মনে হয় লিউঝান যেন সত্যি বদলে যাচ্ছে। আর লিউঝান, সে জানে না এই সৌরভ তাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। ভালোবাসার দিকে, নাকি এক এমন আকর্ষণের গভীরে যেখান থেকে আর ফিরে আসা যাবে না। লিউঝানের বুকের মাঝে ঢেউ খেলে যাচ্ছিল। অনেকটা সময় চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে ধীরে ধীরে অ্যাকোয়ারার কাঁধে হাত রাখে। অ্যাকোয়ারার পরনে সিলভার নীল রঙা একটা পাতলা গাউন, যা বাতাসে দুলে উঠছে ঠিক যেন জলজ ফুল। লিউঝান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অ্যাকোয়ারা ধীরে চোখ তুলে তাকায়। স্বচ্ছ আকাশী চোখের গভীরে ছিল প্রশান্তি, কিন্তু তাতেই যেন ডুবে যাচ্ছিল লিউঝান। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে আজ আর কোনো অবহেলা নেই, নেই নির্লিপ্ততা। আজ সেখানে ছিল বিস্ময় আর মুগ্ধতা। আগে কখনো তোমাকে খেয়াল করিনি। তার কণ্ঠ ছিল একটু থমথমে, ধীরে ফিসফিস করে বলে ওঠে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার রূপেই তুমি আমাকে মেরে ফেলবে। অ্যাকোয়ারার ঠোঁটে এক মৃদু হাসি খেলে যায়। সে কিছু বলে না।
সে জানে এই কথার উত্তর ভাষায় হয় না। তার সৌন্দর্য এমনই নীরব অথচ ধ্বংসাত্মক, ঠিক যেন এক মহাজাগতিক ছায়াপথ যা নিজের ভেতরেই টেনে নেয় সব আলো, সব আকর্ষণ। আর লিউঝান সে হয়তো বুঝে গেছে এই রমণীর পাশে দাঁড়ানো মানেই ধীরে ধীরে নিজের সমস্ত যুক্তি হারিয়ে ফেলা, নিজেকে হারিয়ে ফেলা। ড্রাকোনিজ শিখরের পশ্চিম দিকের আকাশটা আজ অদ্ভুত রকমের স্তব্ধ। মেঘেরা যেন থেমে গেছে, বাতাসও নিঃশব্দ। রাজা ড্রাকোনিজ দাঁড়িয়ে আছেন রাজপ্রাসাদের উচ্চতম ব্যালকনিতে। তার চোখ দূরের মহাশূন্যে নিবদ্ধ, যেন কিছু খুঁজে চলেছেন গভীর মনোযোগে। হ্যাঁ, তিনি জানেন অ্যাথেরিয়ন কোথাও গেছে, কিন্তু কোথায়? প্রাসাদ জুড়ে জাদুকরী সিগন্যাল পাঠানো হয়েছে। এলডো প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। তবুও অ্যাথেরিয়নের অস্তিত্ব কিছুতেই ধরা পড়ছে না। প্রবীণ ড্রাগন সৈন্যরা উদ্বিগ্ন, দাসদাসীরা গুঞ্জন করতে শুরু করেছে, তবুও ড্রাকোনিস স্থির। তিনি শুধু একবার ধীরে বলেন, সে অ্যাথেরিয়ন আমার ছেলে, অকারণে নিজেকে হারিয়ে ফেলবে না বিশ্বাস আমার। কিন্তু সবার মতো স্থির থাকতে পারছে না সিলভা। অ্যাথেরিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে যেন প্রতিটা মুহূর্ত তার কাছে বিষাক্ত হয়ে উঠছে। আকাশের দিকে তাকালেই বুক ধড়ফড় করে ওঠে। কোথায় গেল সে? কেন কিছু না বলেই চলে গেল? প্রতিটা ঘন্টা যেন এক একটা যুগ। সিলভা কয়েকবার অ্যাথেরিয়নের বন্ধুদের কাছে গিয়ে তার অবস্থান জানতে চেয়েছে, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে সে যেন নিজের ভেতরেই পড়ছে। সিলভা জানে না কেন, তবে তার মন বলছে অ্যাথেরিয়ন গেছে এমন কোনো স্থানে যেখানে গেলে ফেরাটা সহজ নয়। ফ্লোরাস রাজপ্রাসাদের পূর্ব শাখায় আজ অদ্ভুত এক নীরবতা। প্রিন্সেস অ্যালিসার কক্ষ জুড়ে হালকা নীল আলো ছড়িয়ে আছে। জানালার পাশে বসে আছে সে, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। মনে হচ্ছে তার চোখের পলকও যেন ভুলে গেছে ঝাপটা দিতে। রাজা জারানের আদেশে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় অ্যালিসার মানসিক অবস্থার উন্নতির জন্য একজন বিশেষজ্ঞ ডাকা হবে, এবং সেই দায়িত্ব পড়ে ডক্টর আগ্নিসের হাতে। ডক্টর আগ্নিস একজন সাইকো নিউরাল থেরাপিস্ট, একই সাথে মহাজাগতিক মেমোরি মডিউলস বিশ্লেষক। তবে তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং অতীত স্মৃতি আর অন্তর্জগতের গভীরে পৌঁছে যাওয়া এক শক্তিমান নিরীক্ষক। যখন তিনি ফ্লোরাস প্রাসাদে প্রবেশ করেন, তার পরনে ছিল সাদা রূপালি ব্লেজার, চোখে হালকা নীল কন্টাক্ট লেন্স এবং হাতে একটা স্মৃতিপঠন যন্ত্র। রাজা জারেন নিজে এসে ডক্টর আগ্নিসকে অ্যালিসার ঘরে নিয়ে যান। অ্যালিসা তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, কিন্তু ডক্টর আগ্নিস কোনো কথা বলেন না। শুধু এক ঝলক অ্যালিসার চোখের দিকে তাকিয়ে হালকা হাসেন। বেইজিং শহরের এক মনোরম সন্ধ্যা। জানালার বাইরে শহরের আলো জ্বলজ্বল করছে। দূরে হালকা কুয়াশার পর্দার মতো ঠান্ডা বাতাস বইছে। শহরের হৃৎপিণ্ডে অবস্থিত মিস্টার চেনসিংয়ের অভিজাত বাংলোতে সেই সন্ধ্যাটা ছিল অন্যরকম। রোদ ফুরিয়ে যাওয়ার পর নরম আলো আর চায়ের সুগন্ধে ভরে উঠেছিল ড্রয়িং রুমটা। জ্যাসপার, ফিওনা, মিস্টার চেনসিং, আলবিরাও থারিনিয়াস, পাঁচজন একসাথে নরম সোফায় বসে হালকা হাসি আর গল্পে ডুবেছিল। ফিওনার হাতে ধরা ছিল এক কাপ গরম কফি, চোখে তার প্রশান্তির ছোঁয়া। মাঝে মাঝে সে জানালার বাইরে তাকিয়ে বেইজিংয়ের আলোকোজ্জ্বল আকাশ দেখছিল। আড্ডার মাঝে হঠাৎ করেই ডোরবেল বেজে ওঠে। শঙ্খধ্বনির মতো সেই আওয়াজে ঘরের নীরবতা খানিকটা কেঁপে ওঠে। আলবিরা উঠে গিয়ে দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে আছে একজন ডেলিভারি ম্যান। কাঁধে তার কালো ব্যাগ, হাতে একটা বড় পার্সেল। চোখে তার ক্লান্তির রেখা, কিন্তু মুখে অদ্ভুত এক গম্ভীরতা। মিস্টার জ্যাসপার অরিজিন? মৃদুস্বরে প্রশ্ন করে সে। জ্যাসপার চোখ মেলে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর নিঃশব্দে এগিয়ে এসে সাইন করে পার্সেলটি গ্রহণ করে। পার্সেলটা ফিওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য হার্মিংবার্ড। তার ঠোঁটে এক রহস্যময় হাসি। ফিওনা কৌতূহল ভরে পার্সেল খুলে ফেলে।
প্রথমে ভেবেছিল কোনো বই বা পোশাক হবে, কিন্তু প্যাকেট খোলার পর ট্রান্সপারেন্ট বাক্সটির সাথে সাথেই পুরো ঘরে যেন আলোয় ঝলমল করে তোলে। বাক্সের ভেতরে রাখা ছিল একটা অভূতপূর্ব গোলাপ, একটা রেড ডায়মন্ড গোলাপ। গোলাপটি ছিল সম্পূর্ণ রত্নখচিত। তার পাপড়িগুলো তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন শেডের রেড ডায়মন্ড দিয়ে, হালকা গোলাপি থেকে শুরু করে গাঢ় রক্তবর্ণ। প্রতিটা পাপড়ির প্রান্ত সোনার সুতোয় বাঁধা, যেন সূর্যের আলোতে লাল আগুনের মতো জ্বলছে। পাতাগুলো ছিল টুকটুকে সবুজ প্লাটিনামের তৈরি, আর ডাঁটাটি ছিল বিশুদ্ধ খাঁটি সোনার। ফুলের বুকে ঠিক মাঝখানে একটা ছোট্ট হৃদয়াকৃতির হিরে বসানো, যার প্রতিটা আলোয় আলাদা আলাদা রঙে ঝিলমিল করছিল। সাথে থাকা কার্ডটিতে লেখা ছিল, ফর দ্য ওয়ান হু ব্লুমড ইন মাই ডার্ক গ্যালাক্সি, জ্যাসপার। সবার চোখ তখন স্থির। মিস্টার চেনসিং চোখের চশমা খুলে আবার বললেন। থারিনিয়াস একটু কাশলেন, যেন নিজের বিস্ময় ঢাকতে চান। আর ফিওনা, সে স্তব্ধ। প্রিন্স, এটা কতটা দামি? জ্যাসপার ধীরে এগিয়ে এসে ফিওনার পাশে বসে বলল, এই গোলাপটা আমি বিশেষভাবে তৈরি করেছি। রেড ডায়মন্ডকে কেটে সাজিয়ে জীবন্ত গোলাপের মতো করে গড়েছি। এর মূল্য মাত্র 280 কোটি টাকা, এবং প্লাস, কারণ এর আসল মূল্য টাকার মাপে হয় না। ফিওনা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকলো সেই গোলাপের দিকে। জীবনে অনেক উপহার পেয়েছে সে, কিন্তু এমন ভালোবাসার, এমন নীরব উচ্চারণের, এমন শিল্পসৃষ্ট উপহার যা শব্দেরও ঊর্ধ্বে। জ্যাসপার হালকা হেসে বলল, তুমি আমার নক্ষত্র হার্মিংবার্ড। আমি চেয়েছিলাম এমন একটা গোলাপ বানাতে যা একদিনও বিবর্ণ হবে না, যেটা কোনোদিনও শুকিয়ে যাবে না, সব চিকচিক করবে। ঠিক যেমন তুমি আমার হৃদয়ে সারা জীবন আলোকিত হয়ে থাকবে। সেই মুহূর্তে ফিওনার চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, কিন্তু সে হেসে ফেলে। এই গোলাপটা আমি কোথায় রাখবো প্রিন্স? জ্যাসপার উত্তর দিল, আমার হৃদয়ের মতোই সবচেয়ে নিরাপদ জায়গায়। সবার চোখে বিস্ময়। চেনসিং নিচু গলায় বলে উঠল, এটা তো একটা সম্পূর্ণ রাজকীয় উপহার। আলবিরা অবাক হয়ে বলল, এই রকম রত্নে গড়া ফুল পৃথিবীর কোথাও আছে বলে তো শুনিনি। আর ফিওনা তখনও তাকিয়েছিল সেই গোলাপটার দিকে, যেটা এখন থেকে তার জীবনের সবচেয়ে দামি, সবচেয়ে আবেগভরা উপহার হয়ে থাকল। রাত নেমে এসেছে শহরের গায়ে। চেনসিংয়ের কাজঘেরা বাড়িটা এখন নিস্তব্ধ। শুধু দূরে কোথাও হালকা ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝে মাঝে পাহাড়ি বাতাসের ধাক্কায় কাচের দরজায় ক্ষীণ ঠক ঠক শব্দ। চাঁদের আলোয় ঘরের ভেতরটাও স্নিগ্ধ হয়ে উঠেছে। বাথরুমের দিকে দরজাটা একটু খুলে যায়। ফিওনা শাওয়ার শেষ করে ভেজা চুলে শরীরটা টাওয়ালে জড়ানো অবস্থায় বেরিয়ে আসে। টাওয়ালের সাদা কাপড়টা কোমরের নিচ পর্যন্ত ঝুলে আছে, আর ত্বকে এখনও জলের ফোঁটা ঝিকমিক করছে। জ্যাসপার তখনও আগের শপিং মলের স্মৃতিতে আটক। সেই বডিকন ড্রেসে ফিওনা যেন ঠিক তার সীমাহীন ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। এই মুহূর্তে ফিওনাকে এভাবে সামনে দেখে জ্যাসপারের দৃষ্টি স্থির হয়ে যায়। সে আর নিজেকে সামলে রাখতে পারে না। ধীরে ধীরে সে ফিওনার কাছে এসে দাঁড়ায়। ফিওনা চোখ মেলে জ্যাসপারকে দেখে। তার চোখে একরকম আগুন জ্বলছে, অথচ মুখটা শান্ত। জ্যাসপার হঠাৎ ফিওনাকে আয়নার সামনে থেকে জড়িয়ে ধরে, তার গলা বরাবর নরম করে ঠোঁট ছোঁয়ায়। ফিওনা একটু কেঁপে ওঠে, কিন্তু পিছিয়ে আসে না। জ্যাসপারের ঠোঁট ধীরে ধীরে গলা ছুঁয়ে চলে যায় ঘাড়ের দিকে। পুরো মুহূর্তটা নিঃশব্দ, শুধু ওদের নিঃশ্বাসের শব্দ যেন ঘরটাকে ভরিয়ে তোলে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যায়। ফিওনা ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে, যেন তার নিঃশ্বাসেও জ্যাসপারের স্পর্শ মিশে আছে। বিছানায় পৌঁছে জ্যাসপার ফিওনাকে আলতো করে নামিয়ে দেয়। তারপর সে ওর পাশে শুয়ে পড়ে। নিঃশব্দে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন এক জীবনের গল্প জমা হয়েছে ওই চোখ জোড়ায়। জ্যাসপার মাথা নিচু করে ফিওনার ঠোঁটে এক কোমল চুমু এঁকে দেয়। ফিওনা চোখ খুলে তাকায় ওর দিকে।
কোনো প্রতিবাদ নেই, শুধু এক গভীর অনুভব। জ্যাসপার তখন তার ঠোঁট নামিয়ে আনে ফিওনার গলায়, সেখান থেকে ধীরে ধীরে বুকের কাছে। তার প্রতিটা স্পর্শে ফিওনার দেহ যেন কেঁপে ওঠে। জ্যাসপার চোখে তখন একরকম উন্মাদনা নিয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না। ফিওনার শরীর থেকে টাওয়ালটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তেই তার নিঃশ্বাস গাঢ় হয়ে ওঠে, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। কিন্তু ঠিক তখনই ফিওনা নিজের হাত জ্যাসপারের বুকে রেখে হালকা করে ঠেলে দেয়। প্রিন্স, তুমি ভুলে গেছো। তার কণ্ঠে কোমলতা কিন্তু দৃঢ়তাও স্পষ্ট। জ্যাসপার হঠাৎই থমকে যায়। ফিওনার কথাগুলো যেন বজ্রের মতো তার মাথায় বাজে। মনে পড়ে যায় ফিওনা গর্ভবতী, তার শরীরে এখন আরেকটা প্রাণ বহন করছে। তার চোখে অস্বস্তি আর অপরাধবোধের ছায়া নেমে আসে। সে এক ঝটকায় উঠে পড়ে। বিছানার পাশ থেকে চাদর তুলে ফিওনার শরীরে জড়িয়ে দেয়। নিজের হাতগুলো কাঁপছে একটু। কোনো কথা না বলে সে মেঝেতে পড়ে থাকা ফিওনার টাওয়ালটা হাতে নিয়ে বাথরুমের দিকে চলে যায়। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। ঘরের মধ্যে তখন শুধু নীরবতা। ফিওনা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বাথরুমে ঢুকে জ্যাসপার দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু ভেতরে ঝড় থেমে নেই। ফিওনার ঘ্রাণ যেন এখনও নাকে লেগে আছে। একটু আগে তার ছোঁয়া, সেই ঠোঁটের স্বাদ, আর সবচেয়ে বেশি মাথায় বাজছে ফিওনার সেই বডিকন ড্রেসের দৃশ্য। প্রতিটা অনুভব যেন আগুন জ্বেলে দিচ্ছে ওর রক্তে। হঠাৎ করে জ্যাসপার ফিওনার টাওয়ালটা চোখের সামনে ধরে। সেই টাওয়ালটা এখনও ফিওনার শরীরের ঘ্রাণে ভরপুর। সে নাকের কাছে এনে ধরে। আর ঠিক তখনই যেন তার মাথার শরীর দুটোই বিদ্রোহ করে বসে। ব্লাডি হেল! নিজের ভেতরের গর্জনটা চাপা দিতে পারে না সে। হঠাৎই বাথটাবে গিয়ে বসে পড়ে। ঠান্ডা পানি ছেড়ে দেয় নিজের উপর, যেন শরীরের উত্তাপটা কমাতে পারে। কিন্তু পানি গায়ে পড়লেও উত্তেজনার জ্বালা থামে না। সে দুই হাতে মুখ ঢেকে রাখে, নিঃশ্বাস ক্রমেই ভারী হয়ে ওঠে। তার চোখে এখন অপরাধবোধের ছাপ। সে ফিওনাকে ভালোবাসে, কিন্তু তার শরীর, তার আকর্ষণ যেন বারবার নিজের সীমা ভাঙতে চাইছে। ঠান্ডা পানির ধারা জ্যাসপারের শরীর জুড়ে বয়ে চলেছে, কিন্তু ভেতরের আগুন নিভছে না। ফিওনার সেই ঘ্রাণ, যেটা এখনও টাওয়ালের ভাঁজে লেগে আছে তার নাকের ঠিক সামনে। সে একবার চোখ বন্ধ করে। এক মুহূর্তের জন্য ফিওনাকে যেন পুরোপুরি অনুভব করতে চায়। তার এক হাত তখনও শক্ত করে ধরে রাখা ফিওনার টাওয়াল, অন্য হাতটা নিজের অজান্তেই সরে যাচ্ছে শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গার দিকে। নিঃশ্বাস ধীরে ধীরে ঘন হয়ে ওঠে। জ্যাসপার আর কিছু ভাবতে পারে না। এই মুহূর্তে কেবল ফিওনার শরীর, তার কোমলতা, তার মুখে সেই অসহায় চাহনি ভাসছে চোখের সামনে। সে নিজের শরীরের উপর একরকম অধিকার ফলাতে শুরু করে, নিঃশব্দে, নিভৃতে। ঠান্ডা পানির ধারা তার পিঠ বেয়ে পড়ছে, আর তার সামনে ফিওনার টাওয়ালটা যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে ওর রক্তে। এই মুহূর্তে জ্যাসপার জানে সে যা করছে তা শুধু শারীরিক মুক্তি নয়। এই ভালোবাসা, এই আকাঙ্ক্ষা, এই যন্ত্রণা সব একসঙ্গে তার মন আর শরীরকে গ্রাস করেছে। জ্যাসপার আর সহ্য করতে পারছে না। ফিওনার ঘ্রাণ, তার শরীরের ভেজা আভা, সেই নিষ্পাপ চাহনি, সব মিলিয়ে তার ভেতরটা ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে। কিন্তু সে জানে ফিওনা এখন একা নয়। তার শরীরের ভেতরে আরেকটা প্রাণ বাড়ছে, আর জ্যাসপার সেই প্রাণেরও দায়িত্বে। সে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাতে চায়, কিন্তু শরীর বিদ্রোহ করে বসে। তীব্র আকর্ষণ আর আবেগের ধাক্কায় সে কাঁপতে থাকে। বাথটাবের এক কোণে রাখা ছোট একটা ব্লেড জাতীয় ধাতব বস্তু হাতে তুলে নেয়। চোখ দুটো লালচে, ঠোঁট কামড়ে ধরে, আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে নিজের বাম হাতের তালুর ভেতর দিয়ে গভীর এক দাগ কাটে। এক ঝলক রক্ত বেরিয়ে আসে, ব্যথায় তার শরীর শিউরে ওঠে, কিন্তু তার মনটা শান্ত হতে থাকে। রক্ত মিশে যায় ঠান্ডা পানির স্রোতে, সবুজ হয়ে ছড়িয়ে পড়ে বাথটাবের স্বচ্ছ জলে। সে নিঃশব্দে হু হু করে শ্বাস নেয়,
ব্যথা যেন একমাত্র উপায় নিজেকে বাস্তবে ফেরানোর। চোখ খুলে দেখে নিজের রক্তাক্ত হাতটাকে। ফিওনা এখনও জানে না সে কি ঝড় থামিয়ে দিল।